আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে মাওলানা মওদুদী হাকিমিয়াত ও সার্বভৌমত্বের সওয়াল শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ওসামা আল আজামি, সরকারি অধ্যাপক, ইসলামিক স্টাডিজ, হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়, কাতার। তো ওই অনুষ্ঠানে অনেকেই বক্তব্য দিয়েছে। অসাধারণ একটা অনুষ্ঠান। তো সেই ভিডিওটাই আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখে যাবেন, কারণ ইসলামী ছাত্র শিবির যে আল্লামা মওদুদীকে নিয়ে এই অনুষ্ঠানটা করেছে সেটা বুঝতে হবে যে আসলে শিবিরেরা যে অনুষ্ঠান করে সেটা কেমন অনুষ্ঠান হয়। তো চলুন আমরা সেই অনুষ্ঠানের ভিডিওগুলো দেখে আসি। তার চাইতে অনেক বেশি ঘোলা করা হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি এই ব্যাপারটা যতটা একাডেমিক পরিসরে আলোচনা হওয়ার কথা ছিল তার চাইতে বেশি আলোচিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তার চাইতে বেশি আলোচনা হয়েছে যারা প্রপাগান্ডা ছড়ায় তাদের মধ্য দিয়ে। ফলে এই যে চিন্তা নিয়ে আজকে আমরা কথা বলতে একত্রিত হয়েছি সেটা নিয়ে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজকে আমরা কথা বলবো মাওলানা মওদুদী। আপনারা মাওলানা মওদুদীর সাথে সবাই পরিচিত আছেন, যিনি বিংশ শতাব্দীর ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি এই উপমহাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমানকেই নতুন করে ইসলামী পুনর্জাগরণ আন্দোলনের জন্য উজ্জীবিত করেছেন। তার চিন্তাধারার যে সেন্ট্রাল আইডিয়া ছিল সেই আইডিয়া হচ্ছে হাকিমিয়াত। এই হাকিমিয়াতের মধ্য দিয়ে তিনি একাধারে মুসলমানদের জীবন থেকে কলোনিয়াল পিরিয়ডের সময় হারিয়ে যাওয়া যে মুসলমানদের যে রাজনৈতিক এজেন্সি ছিল সেই এজেন্সিকে ফিরিয়ে আনার চিন্তা হাজির করেছেন। ঠিক তেমনিভাবে আমরা পশ্চিমের আলোকায়ন পরবর্তী যে রাষ্ট্রচিন্তা দেখি, যেখানে মানুষই সর্বে সর্বা, মানুষ নিজেই নিজেকে খোদা দাবি করে নিজের জন্য আইন প্রণয়ন করে, এই পশ্চিমের বিপরীতে আলোকায়ন প্রকল্পের বিপরীতে এক নতুন রাষ্ট্র প্রস্তাবনা হাজির করেছেন মাওলানা এই হাকিমিয়াত চিন্তার মধ্যে দিয়ে। আজকে আমরা মূলত এই বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমাদের এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন আমাদের আজকের দুইজন আলোচক। আমাদের মধ্যে উপস্থিত আছেন উস্তাদ ডক্টর ওসামা আল আজামি, আমাদের মধ্যে আরও উপস্থিত আছেন তোহা তরিক। আমরা আমাদের মেহমানদের আলোচনা শুনব। আমার আজকের আলোচনার যে মূল উদ্দেশ্য আমি চিন্তা করেছি তা হলো যে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র কাঠামো আছে এবং আমাদের যে শাসনতান্ত্রিক রূপরেখা আছে, এটার বেশ কিছু গভীর অসুখ আমাদেরকে জুলাই গণ অভ্যুত্থান দেখিয়ে দিয়েছে এবং যে সংস্কারের জরুরত আমরা উপলব্ধি করছি এখানে, সেই জরুরতটাকে নতুনভাবে বোঝা এবং পরবর্তীতে আমরা যে একটি দীর্ঘ যাত্রা, একটা ফ্যাসিবাদের যাত্রার মধ্য দিয়ে এই জুলাই এসে উপনীত হলাম, সেটা যাতে আবার পুনরাবৃত্তি না হয়, সেই জায়গা থেকে আসলে মাওলানা মওদুদীকে কীভাবে আমরা প্রাসঙ্গিক উপায়ে পাঠ করতে পারি সেই চেষ্টা করা। আমার আলোচনা আমি মূলত দুটো মেইন পয়েন্ট আছে। একটি হলো যে জন অভিপ্রায়, এটিকে একটু তাত্ত্বিকভাবে বোঝা এবং আমাদের রাষ্ট্রকল্পের এটি কতটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে এবং এটির সীমাবদ্ধতা, এটা নিয়ে আলোচনা করা। দ্বিতীয় যে বিষয়টি আসলে আমি আলোচনা করতে চাই তা হলো যে মাওলানা মওদুদী যে বিকল্প একটি প্রস্তাবনা দিচ্ছেন, এই প্রস্তাবনা ওনার সময়ে দাঁড়িয়ে উনি যেভাবে প্রস্তাব করছেন, এর মধ্যে একটি কোর অ্যানালিটিক্যাল মুভ হলো যে হিউম্যান এবং ডিভাইনের মধ্যে সম্পর্ক। আমি পরে এটাকে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন এই হিউম্যান এবং ডিভাইন এই যে সম্পর্কর জায়গায় মাওলানা মওদুদী এটাকে আলোচনা করতে যে উনি আসলে কীভাবে আলোচনা করেছেন এবং এটাকে নতুনভাবে বোঝার সুযোগ আছে কিনা এবং ওনার সীমাবদ্ধতা, এই জায়গা নিয়ে আমি কিছু কথা বলা আমি চেষ্টা করব। আমার কাছে আমি আলোচনা শুরু করতে চাই যে একটি প্রশ্ন দিয়ে, যেটি আমার কাছে মনে হয় আমাদের গণপরিসরে জুলাই অভ্যুত্থান পরবর্তী নানাভাবে এই প্রশ্নটি এসেছে। তা হলো আমাদের এই রাষ্ট্রে আসলে সভরেন বা সার্বভৌম কে, এবং এই প্রশ্নটা একটা জটিল প্রশ্ন আকারে আমাদের সামনে হাজির হয়েছে এবং দেখা যাচ্ছে আমরা আসলে
আমাদের জ্ঞানীগুণী বর্গ যারা আছেন অনেকে জানেন না, অনেকে এটা ব্রিটিশ সিস্টেমের সাথে মিলিয়ে বলছেন পার্লামেন্ট সার্বভৌম, কিন্তু আমাদের সংবিধানে যেটা আছে সেখান থেকে আমরা শুরু করতে পারি উত্তর দেয়া। যে সংবিধানে বলা হচ্ছে যে জনগণের একটা অভিপ্রায় আছে, পরম যে অভিপ্রায়, এইটার এক্সপ্রেশন রূপে আমাদের সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। আপনারা এটা ভালো করে জানেন। এখানে দুটো বিষয়, একটা হলো জনগণের অভিপ্রায় থেকে সংবিধান আসছে এবং সংবিধান সর্বোচ্চ আইন হয়ে দাঁড়াচ্ছে। এইটার একটা সমস্যা আছে, এটা একটা ক্লাসিক সমস্যা, যেটা আপনারা যদি আগামবেনের হোমোসাইকার এই বইটার শুরুতেই দেখেন, ওনার একেবারে যে প্রথম চ্যাপ্টারটা, এটা হলো যে প্যারাডক্স অফ সভরেন্টি। আসলে এখানে আমরা ওই কাজটাই এখানে এই মুভের মাধ্যমে আবার আমরা পুনরাবৃত্তি করা হচ্ছে, যে দেখানো হচ্ছে জনগণ একটা আইন অথরাইজ করছে, কিন্তু আবার জনগণকেই সে আইনের আওতায় নিজেকে বেঁধে ফেলতে হচ্ছে। অর্থাৎ একই ব্যক্তি একসাথে সে আইন জন্ম দিচ্ছে এবং একই সাথে সে আইনের আন্ডারে সে নিজেকে নিয়ে আসছে। এবং বাস্তবে এই প্যারাডক্সটা দেখতে গেলে সেটা সর্বশেষ যেটা আসলে দাঁড়ায়, যে জনগণ আসলে এখানে ক্ষমতাবান বা তাদেরকে যে জন অভিপ্রায় যেটা বলা হচ্ছে এটা আর থাকে না, বরং সে সংবিধানের আওতায়, এবং সংবিধান যারা ব্যাখ্যা করেন বা সংবিধান যাদের মধ্যে দিয়ে সমাজে শাসনতান্ত্রিক রূপ পায় তারাই সার্বভৌম হয়ে দাঁড়ায়। কিন্তু এখানে যে প্যারাডক্সটা আছে এটার একটা বড় কারণ, সেটা হলো যে ইউরোপে যখন এই সার্বভৌম এই কনসেপ্টটা আসলে তৈরি হচ্ছে 16-17 সেঞ্চুরিতে, দুটো ফিগার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যে বোদা এবং হবস, এদের হাত ধরে এনারা কিন্তু এই সার্বভৌমের মডেলটাকে চিন্তা করছেন। যে ক্লাসিক্যাল মনার্কিতে তারা চিন্তা করতো যে ডিভাইন হলো সার্বভৌম এবং কিং তার এম্বডিমেন্ট। সেইভাবে ডিভাইন সভরেনিটিকে তারা মডেল করছেন হলো পিপলের ওপরে, বা নানা একটা রিপ্রেজেন্টেশনের চিন্তা করছেন, এবং খোদার যে সমস্ত অ্যাট্রিবিউটস আছে, অ্যাবসোলিউটিস্ট অ্যাট্রিবিউট, সেগুলোর সমস্ত তারা নেসবত করছেন এই জনগণের দিকে বা এই সভরেন্টির ধারণার দিকে। কিন্তু সমস্যা হলো যে আমরা যদি ঈশ্বরকে সভরেন হিসেবে চিন্তা করি, ঈশ্বর কোনো মানবিক কাঠামো নন, তাকে আমরা দুনিয়াতে আমরা কোনোভাবে দেখতে পারি না। এজন্য উনি চাইলে উনি সেলফ অথরাইজিং ল দিতে পারেন এবং তার উপর ওই লটা প্রযোজ্য হওয়া জরুরি নয়। কিন্তু কেউ যদি খোদার মতো নিজেকে ওই জায়গায় দাবি করে বসে, তাহলে যেটা সমস্যা যেখানে এটা হয় সেটা হলো তাকে যদি আইনের আওতায় না আনা যায়, এটা একটা অ্যাবসোলিউটিস্ট শাসন কাঠামোতে আর কি তৈরি হয়। আমাদের এখানে এই একটা সমস্যা এখানে আছে। যাই হোক, তো এই সমস্যার কিছু উত্তরও আছে দুই প্রকারের। যারা বেশি সংবিধানকে পছন্দ করেন তারা এখানে বলছেন আসলে সংবিধানকে সংশোধন করা যাবে, সংবিধানকে আমাদের সার্বভৌম মনে করার দরকার নেই। এরা 1973 সালে ভারতের যে সুপ্রিম কোর্টের যে কেশবানন্দ ভারতী এবং কেরালা স্টেটের যে রায়, সেখান থেকে যে বেসিক স্ট্রাকচারটাকে যদি ঠিক রেখে এটা সংশোধন করা যেতে পারে, সেক্ষেত্রেও আসলে সভরেন আমরা যদি প্র্যাকটিক্যাল টার্মে বুঝি, সংবিধানের বেসিক স্ট্রাকচার কোনটা, এটা কিন্তু আমাদের জুলাই আমাদের একটা সমস্যা দেখিয়ে দিয়েছে। আসলে কোনটা বেসিক স্ট্রাকচার হবে, আবার অনেকে দেখা যাচ্ছে এক সময় তারা বেসিক স্ট্রাকচার লঙ্ঘন করতে পারছেন, আবার আরেক সময় পারছেন না। এই যে রুল অফ এক্সেপশনটাও এখানে কাজ করছে। আবার যারা দেখা যাচ্ছে জনগণেরকে সার্বভৌম হিসেবে বেশি দেখতে চান, তারা এখানে একটা স্লিপিং সোভারেন, রিচার্ড টাক যে তত্ত্বটা দিচ্ছেন সেটাকে নিয়ে আসছেন। তারা বলছেন যে কনস্টিটিউটেড মোমেন্ট যেটা আছে, গাঠনিক যে মুহূর্তটা আছে, যেখানে সংবিধান তৈরির যে মোমেন্ট, এখানে আসলে জনগণ তার উইলটাকে এক্সপ্রেস করতে পারবে, কিন্তু পরবর্তী মুহূর্তগুলোতে এভরিডে যে শাসনতান্ত্রিক সিদ্ধান্তগুলো, এগুলো জনগণ আসলে ওইভাবে ডিরেক্টলি তার অংশগ্রহণ করা সম্ভব নয়। এটা এই দুটো তত্ত্ব দিয়ে মোটামুটি এই ডিবেটটাকে ধরা যায়। কিন্তু আমরা যদি মানে সভরেইনকে এটাকে আমরা অত তত্ত্বায়ন না করে খুব সহজভাবে বুঝতে চাই যদি, যে কে আসলে কার সিদ্ধান্তটা সবার উপরে কার্যকর হয়, কার সিদ্ধান্ত আসলে অন্য কোনো কিছুতে আসলে বাধা পড়ে না। তো এই প্রশ্নের উত্তর আমার কাছে মনে হয় জুলাই পরবর্তী বাংলাদেশে যারা পণ্ডিত গুণীজন আছেন তারা উত্তর দেবার চেষ্টা করেছেন, এবং এই উত্তরগুলোর প্রত্যেকটাই স্বাভাবিকভাবে একটা প্রেসক্রিপটিভ উত্তর। যে কেউ মনে করছেন যে আসলে জনগণেরই সার্বভৌম হয়ে ওঠা উচিত, এটা মানে কী করা উচিত তারা সেটা বলে দিচ্ছেন। কেউ মনে করছেন না, জনগণ আসলে জুলাইয়ের মাধ্যমে কোনো কনস্টিটিউটেড মোমেন্ট এখানে হাজির হয়নি, কনস্টিটিউটিং মোমেন্ট এখানে হাজির হয়নি, এখানে নতুন করে গঠন করার কিছু নেই। তারা যে বলছেন, তারা যে জনগণকে অস্বীকার করছেন তা না, তারাও মনে করছেন জনগণ তাদের প্রতি একটা সমর্থন দিচ্ছেন। এই দুটো উত্তর প্রধানত আমার কাছে যেটা মনে হয়, আমার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে আমি মানে খুব তত্ত্ব বিশ্লেষণ করে না, বা স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় আমরা যদি চিন্তা করি যে আসলে কে ডিসাইড করলো যে বাংলাদেশ রাষ্ট্র ভবিষ্যতে কি হবে,
আমরা যেটা দেখলাম জুলাইয়ের 5 থেকে 8 এই কয়দিনের মধ্যে আমাদের যারা সশস্ত্র বাহিনী আছে এবং আমাদের একটা এক্সিস্টিং যে পার্টি স্ট্রাকচার আছে, এবং আমি স্বীকার করছি জনগণের তাদের প্রতি একটা সাপোর্ট আছে, এর উপরের দিকে যারা আছে তারা মূলত এখানে সফরেন হয়ে উঠলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে রাষ্ট্রটা কোন দিকে যাবে। এবং আমার কাছে মনে হয়, আমি এটা ডিসক্রিপটিভ জায়গা থেকে বলছি, এটা হওয়া উচিত কি না উচিত সেটা আলাদা প্রশ্ন, কিন্তু এটাই কিন্তু হলো আসলে। এখন এই জায়গাটা ব্যাখ্যা করতে গেলে আমার কাছে যেটা মনে হয়, বেশিরভাগ মানুষই এই জিনিসটাকে একটা বিচ্যুতি হিসাবে ব্যাখ্যা করেন। তারা মনে করেন যে এই জিনিসটা আসলে হবার কথা ছিল না, আমাদের যে আইডিয়াল আছে এই আইডিয়াল থেকে বিচ্যুত হয়ে আসলে আমরা এর ভিতরে প্রবেশ করলাম। কিন্তু আজকের আলোচনা আমার যে প্রস্তাবনা, আপনারা একমত হতে পারেন বা দ্বিমত হতে পারেন শেষ পর্যন্ত যেতে গেলে, আমার কাছে মনে হয় এটাই আসলে হওয়ার কথা ছিল এবং এটাই আসলে আমাদের যে শাসন কাঠামো আছে এটার জরুরিভাবে এই রকম সিস্টেমই প্রডিউস করে। এবং আমি আমার প্রথম পয়েন্টের বাকিটা এইটাকে প্রমাণ করারই চেষ্টা করব। এবং এটার কারণ হলো, আসলে আমরা যে কথাটা বলছি যে জনগণের অভিপ্রায় বা জেনারেল উইল অফ পিপল, এইটা আসলে খুবই কাল্পনিক একটা ধারণা এবং এই ধারণা আসলে বাস্তবে কোনো এক্সিস্ট করে না। এই ধারণার রিপ্রেজেন্ট করতে হয় কাউকে না কাউকে। এটা পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের ধারণা। আপনার 16-17 সেঞ্চুরিতে এটা একটা ডিবেটেড ধারণা, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা আছে। তো এই যে জেনারেল উইল অফ পিপলকে রিপ্রেজেন্ট সাধারণত করে হলো আমাদের সমাজের যারা অভিজাত শ্রেণী আছেন, কুলীন শ্রেণী আছেন তারা, এবং এই কুলীন শ্রেণীরাই এক পর্যায়ে যে জনগণের মাউথপিস হয়ে ওঠেন এবং এটাই আসলে হবার কথা। এবং কেউ যদি জন অভিপ্রায়ের ধারণাতে বিশ্বাস করে এবং এর ওপর নির্ভর করে সে তার রাষ্ট্র কাঠামোকে সাজায়, তাহলে এরকমই হবার কথা যে একটা অভিজাত শ্রেণী সেখানে জনগণের কি সিদ্ধান্ত নিয়েছে সেটা বলে দেবেন। এখানে আমার আপনার পক্ষে গেলে আমরা বলবো যে না, এখানে আসলে জন অভিপ্রায় বাস্তবায়ন হয়েছে। আমার আপনার পক্ষে যদি না যায়, এক্ষেত্রে অনেকেরই যায়নি, তারা বলবে যে না, এখানে আসলে জন অভিপ্রায় বাস্তবায়ন হয়নি। তো এখানে আসলে বলে জন অভিপ্রায় বলে কি আছে, আমার কাছে মনে হয় এটা খুবই বায়বীয় একটি ধারণা। এখন আমার এই জন অভিপ্রায় বা জেনারেল উইল অফ পিপল, এই ধারণাটার ক্রিটিক বা এই ধারণাটার একটা পর্যালোচনামূলক আলোচনার জন্য আমার কাছে হ্যানা আরেন্ডকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সরি, ওই কাগজটা দুঃখিত। হ্যানা আরেন্ড এখানে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। উনি জার্মান ভদ্রমহিলা, উনি নাৎসি শাসনামলে উনি জার্মান থেকে পালিয়ে উনি প্যারিস হয়ে উনি আমেরিকায় যান এবং ওখানে উনি তার জীবনের একটা পলিটিক্যাল থিওরি নিয়ে উনি অনেক আলাপ আলোচনা করেছেন এবং তার একটা গুরুত্বপূর্ণ বই, যেটা 1951 সালে সম্ভবত বেরিয়েছে, অরিজিন অফ টোটালিটারিয়ানিজম। তো উনি এই নাৎসিবাদ বা স্টালিনবাদ, যেগুলো টোটালিটারিয়ান শাসনের কথা বলে, তাদেরকে উনি থিওরাইজ করার চেষ্টা করেছেন। তার একটা বই আছে, 1959 সালে উনি প্রিন্সটন ইউনিভার্সিটিতে একটা সেমিনারে এই বক্তব্যগুলো দিয়েছিলেন। পরবর্তীতে গুছিয়ে এইটাকে 1963 সালে এই বইটা প্রকাশ করা হয়। এই বইটার নাম হল অন রেভলিউশন। এই অন রেভলিউশন বইটা উনি অন রেভলিউশনে দুটো রেভলিউশনে আলোচনা করছেন, একটা হলো ফ্রেঞ্চ রেভলিউশন এবং একটা হলো আমেরিকান রেভলিউশন, এবং উনি এটাকে তুলনা করছেন যে এই দুইটা বিপ্লবের আসলে গতিপথ কোন দিকে গেল। ওনার রিপ্রেজেন্টেশনে আমেরিকান রেভলিউশনটা স্বাভাবিকভাবেই একটা ভালো আউটকাম বয়ে নিয়ে এসেছে এবং ফ্রেঞ্চ রেভলিউশন সেটা বয়ে নিয়ে আসেন। এটা অনেকটা ঐতিহাসিক বাস্তবতাও। এই বইয়ের দ্বিতীয় চ্যাপ্টারে উনি এই জেনারেল উইল অফ পিপল এই ধারণাটা নিয়ে এবং এই ধারণাটার সমস্যা নিয়ে উনি আলোচনা করছেন। আমি ওনার কাছ থেকে এটি কিছুটা ধার করার চেষ্টা করব। এটা বলে রাখা ভালো যে ওনার এই বইটার উপরে অনেকে হয়তো পরবর্তীতে আলোচনা করবে। এই বইটার উপর বেশ কিছু ক্রিটিক আছে, সেগুলো আমি অল্প বিস্তর আমার জানাও আছে। বিশেষ করে উনি এখানে পলিটিক্যাল এবং সোশ্যালের যে বিভাজন করেছেন, বা উনি আসলে ফ্রেঞ্চ বিপ্লবকে এখানে সঠিকভাবে পাঠ করছেন কি না, এগুলো নিয়ে প্রশ্ন আছে। তবে মানে জেনারেল উইল অফ পিপল যেটা, এই ধারণাটার ক্রিটিকটা আমার কাছে মনে হয় যে এটা যথার্থ। তো উনি এখানে ফ্রেঞ্চ বিপ্লব নিয়ে আলোচনা করছেন। এখানে ফ্রেঞ্চ বিপ্লব আমরা জানি যে 1789 থেকে 1793 এই সময়ে, 1793 হলো যে মনার্কি অ্যাবলিশ হয়ে গেল এবং এর মধ্য দিয়ে কমিটি অফ পাবলিক সেফটি তারা দায়িত্ব নিল। কিন্তু সমস্যা যেটা হলো, এবং আমরাও যেটা দেখেছি, যে বিপ্লবের পরবর্তী একটা খুবই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। এরকম একটা পরিস্থিতি তৈরি হলো 1793 এবং 94, এই সময়টাকে বলা হয় রেইন অফ টেরর। কাছাকাছি এই সময় আমরা যে দেখি চার্লস ডিকেন্স তার এই যে টেল অফ টু সিটিসে লিখছেন, শুরু করছেন যে বেস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম, এরকম আর কি। জনগণ তার বিপ্লব দেখাচ্ছে
এবং একটা মুক্তির আশা দেখা যাচ্ছে, এর মধ্যে দিয়ে বেস্ট অফ দ্য টাইম হচ্ছে, যদিও ডিকেন্স মনে হয় একটা আগের কথা বলছেন, আবার ওর্স্ট অফ দ্য টাইম এই অর্থে চারিদিকে নৈরাজ্য ছড়িয়ে আছে, একটা মানে এরকম একটা মুহূর্ত। তো এই সময়ে কমিটি অফ পাবলিক সেফটিতে ডোমিনেট করতো ম্যাক্সিমিলিয়ান রোবেসপিয়েরে, এই ভদ্রলোক। এই ভদ্রলোককে মূলত তারা প্রতিবিপ্লবীর নাম দিয়ে প্রায় সেখানে 20 থেকে 40,000 মানুষ তারা হত্যা করে, গিলোটিন দিয়ে হত্যা করে, এবং পরবর্তীতে রোবেসপিয়েরে এই ভদ্রলোককেও আসলে গিলোটিনে চাপিয়ে হত্যা করা হয়। তো এই শাসন সময়ের সমস্যা নিয়ে আর কি হানা আরেন্ড এখানে আলোচনা করছেন। তো উনি এখানে দেখছেন যে এই সময়ে আগের যে ধারণা ছিল, আইন প্রডিউস করা হতো, বলা হতো যে মনার্কির পরে অল্প কিছু সময় যে এটা রিপাবলিকের আইন, এই আইনের বৈধতা হলো এটা রিপাবলিক যে ভার্চুগুলোর ওপর প্রতিষ্ঠিত সেটার ওপরে। কিন্তু রোবেসপিয়েরে উনি শুরু করছেন যে এই আইনটা হলো জনগণের আইন, ইন দ্য নেম অফ ফ্রেঞ্চ পিপল, এবং এই জিনিসটা উনি ধার করছেন রুশোর একটা বাইনারি থেকে। রুশো তার যখন জেনারেল উইল অফ পিপল দিচ্ছেন, উনি এটাকে বলছেন ভোলন্তে জেনারাল, মানে জেনারেল উইল অফ পিপল। ভোলন্তে এটা হলো যে আমরা ইংরেজিতে ভলিউশন বলি, ইচ্ছা, ওখান থেকে আসছে আর কি। আর এর সাথে উনি তুলনা করছেন ভোলন্তে দে থুস, যে উইল অফ অল। তো রুশো দেখাচ্ছেন উইল অফ অল হলো প্রত্যেকটা মানুষ তার ব্যক্তিগত ইচ্ছা, ব্যক্তিগত তার যে জরুরত, আমার যে ইন্টারেস্ট আছে, এই ইন্টারেস্টে যে কাজগুলো করে সেগুলো হলো ভোলন্তে দে থুস। কিন্তু একটা মানুষ সে জাতি গঠনের ক্ষেত্রে, একটা পলিটি গঠনের জন্য যখন একটা কমন ইন্টারেস্টের জায়গায় এসে একমত হয়, সেটাকে রুশো বলছেন এটা হলো ভোলন্তে জেনারাল। তো এই ভোলন্তে জেনারাল এই ধারণাটারই মূলত হ্যানা আরেন্ট এখানে ক্রিটিক করছেন। তো উনি বলছেন, হ্যানা আরেন্টের তার যে আলাপ সেটা হলো যে উইল শব্দটা এটাকে অপিনিয়ন বা কনসেন্ট এটার সাথে তুলনা করে দেখতে হবে। অপিনিয়ন এবং কনসেপ্টের মধ্যে একটা চিন্তা ভাবনা করার জায়গা আছে, একটা বিতর্কের সুযোগ আছে, একটা সিদ্ধান্ত নেয়ার ছাপ আছে, কিন্তু উইলের ভিতরে এটা নেই। আমার ইচ্ছা যেটা আছে এই জিনিসটা, এই জন্য উনি এখানে সমালোচনা করে বলছেন যে হ্যানা আরেন্ট এখানে বলছেন উইল, উনি বলছেন এসেনশিয়ালি এক্সক্লুডস অল প্রসেসেস অফ এক্সচেঞ্জেস অফ ওপিনিয়ন্স অ্যান্ড অ্যান ইভেনচুয়াল অ্যাগ্রিমেন্ট বিটুইন দ্যাম। মানে আপনি যখন উইল বলবেন সেখানে আসলে কোনো বিতর্কের জায়গাটা আসলে থাকে না। এটা উনি আরও বিস্তারিত দেখিয়েছে, আপনারা যে পড়তে চান। এবং উনি আরও এখানে বলছেন আরেকটা ক্রিটিক, যে উইল হলো একক এবং অবিভাজ্য, এবং উইল আসলে হয় ব্যক্তির। আসলে জনগণের কখনো একক স্বার্থে মিলে 5 জন ব্যক্তি একক ইচ্ছা পোষণ করবে এটা খুবই কঠিন, আবার পুরো জাতি মিলে যে একক ইচ্ছা পোষণ করবে এটা আসলে বাস্তবে এখানে ঘটে না। এবং আমরা যদি আসলে মনে করি যে আমাদের সংবিধান হলো জনগণের অভিপ্রায়, তো এইটাকে যে মোমেন্টে এটা প্রথম স্থাপিত হলো, যে 72 সালে আমরা জানি এখানে 34 জন, বেশিরভাগই আওয়ামী লীগ, একজন মাত্র মহিলা আছে এখানে, জেন্ডার রিপ্রেজেন্টেশনও নেই, মাইনরিটি রিপ্রেজেন্টেশনেরও খারাপ অবস্থা। তারা বসে সিদ্ধান্ত যেটা নিলেন, তো এই সময়টাকে আমাদেরকে, ওই সময়ে জনগণের অভিপ্রায়কে আমাদেরকে একটা ফ্রোজেন ধারণা মনে করতে হবে, যে এই জনগণের ধারণা ওই সময় যেটা মনে হলো এটা আর সময়কালে এটা বদলানোর আর কোনো সুযোগ নেই। এবং অনেকটা এইটা মনে, কিন্তু আসলে তো জনগণের ধারণা যেহেতু বদলায়, সুতরাং আমাদেরকে ওই 72-র যে মোমেন্টটা, আমাদের কনস্টিটিউটিং মোমেন্ট, ওইটাকে আমাদের একটা কোয়াজি স্যাক্রেড জায়গায় নিয়ে যেতে হবে। এটা হলো স্বাভাবিকভাবে উনি এখানে বলছেন। উনি 72-র কথা বলেননি, মানে উনি এরকম আলোচনা এখানে ইঙ্গিত দিচ্ছেন। অর্থাৎ উইল আমরা যখন বলি, এটাকে আমরা যদি একটা ফ্রোজেন চিন্তা না করি এটাকে, তাহলে আসলে এটাকে কার্যক্রম করে এখানে কার্যক্রম করে তুলে ধরা যায় না। এবং আপনি যদি নতুন করে অভিপ্রায় আপনার মনে জাগে, সেটাকে বদলানোর জন্য রক্তপাত, খুনাখুনি বা বিপ্লব, এইটা বাদর আসলে নতুন কোনো উপায় আসলে নেই এখানে। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট উনি এখানে বলছেন, যেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগে বিষয় করে ফ্যাসিবাদ পরবর্তী সময়ে, সেটা হলো যে আমরা স্বাভাবিকভাবে যে মনে করি জাতির একক যদি ইচ্ছা এখানে থেকে থাকে এবং তার ওপর যদি আমরা একটা রাষ্ট্র স্থাপিত করি, এবং আমরা যদি মনে করি যে এই রাষ্ট্রটি স্থাপিত হয়েছে কমন ইন্টারেস্টের উপরে, আমাদের ন্যাশনাল কমন ইন্টারেস্টের উপরে, স্বাভাবিকভাবে সেখানে যেটা দাঁড়ায়, হ্যানা আরেন্ট তার লিবারেল দৃষ্টিভঙ্গি থেকে বলছেন
ব্যক্তিগত ইন্টারেস্ট বা ব্যক্তিগত আমার যদি ভিন্ন ইচ্ছা থাকে, এটার আসলে কোনো জায়গা থাকে না। এর সহজ ভাষায় বলতে গেলে আপনার ব্যক্তিগত যে স্বার্থ, ব্যক্তিগত ইচ্ছা, সেটাকে সমষ্টির জন্য জলাঞ্জলি দিতে হবে। আপনাদের কাছে অবশ্যই পরিচিত লাগার কথা এই ধারণাটা যে আমার ব্যক্তিকে সমষ্টির জন্য জলাঞ্জলি দিতে হবে। এটাই হলো ক্লাসিক্যাল ফ্যাসিজম। 1920 সালে হিটলার উনি প্রথম বিশ্বযুদ্ধে জার্মান পরাজিত হওয়ার পরে উনি জার্মান জাতিকে জাগানোর জন্য যে 25 দফা উনি কর্মসূচি দিচ্ছেন, তার মধ্যে 24 নাম্বারটার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এটা, গেমাইননুটস গেট ভোয়া আইগেননুটস। কারণ আপনার কালেকটিভ যে স্বার্থ আছে, সেই যে স্বার্থ, সমাজের যে স্বার্থ আছে, এটাকে আপনার ব্যক্তি স্বার্থের জন্য আপনাকে জলাঞ্জলি দিতে হবে। এবং এর সাথে যখন আপনি ন্যাশনকে যোগ করে দিবেন, এবং 19th সেঞ্চুরি জুড়ে কিন্তু এই ন্যাশনালিজম উৎপত্তি হলো। এবং ফ্যাসিজম কিন্তু আসলে আমাদের দেশে অনেকেই মনে করেন ফ্যাসিজম মানে হলো অথরিটারিয়ানিজম। অথরিটারিয়ানিজমের অনেক ধারা হতে পারে। আজকে এখনও ইউএসএতে আইএস তারা মানুষ মেরে ফেলছে রাস্তায় গুলি করে, এটাও এক ধরনের অথরিটারিয়ানিজম। কিন্তু ফ্যাসিবাদ হলো একটা নির্দিষ্ট ধরনের অথরিটারিয়ানিজম, যেটা একটা উগ্র জাতীয়তাবাদ ব্যবহার করে। আমার কাছে মনে হয় ফ্যাসিবাদের কনস্টিটিউটিভ প্রপার্টি হলো সে একটা উগ্র জাতীয়তাবাদ ব্যবহার করে সে মানুষকে এক্সক্লুড করবে। এই যে উগ্র জাতীয়তাবাদের ধারণা আমরা যদি দেখি, যেটা আমাদের বাঙালি জাতীয়তাবাদের নামে আমাদের এখানে হয়েছে, এই জিনিসটা আসলে একটা ইউরোপীয় একটা সমস্যা। এবং ইউরোপীয় সমস্যা এটা 19th সেঞ্চুরি জুড়ে এটা তৈরি হয়েছে, এবং এর পিছনে নানা বড় বড় তাত্ত্বিকরা আছেন। এবং পরবর্তীতে 20th সেঞ্চুরির শুরুতে এসে এটা আস্তে আস্তে বায়োলজিক্যাল সুপিরিয়রিটির দিকে যে মূলত ফ্যাসিবাদের জন্ম দিল। এই জন্য যখন কেউ বলবে যে ন্যাশনাল জেনারেল উইল অফ পিপল, এবং তার সাথে সে দেখাবে যে ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন, এইটা আসলে ফ্যাসিবাদের একটা সুপ্ত বীজ। আমি বলবো না এটাই ফ্যাসিবাদ, এটা আমি একাডেমিক না হলে হয়তো এটা বলতাম, কিন্তু আমি বলবো এখান থেকে মূলত আপনি যদি একেবারে ইন্টেলেকচুয়াল অরিজিন দেখেন, এটাই মূলত ফ্যাসিবাদের মূল জায়গা, যে আপনার ব্যক্তি স্বার্থ, আপনি যদি জাতীয় স্বার্থের বিপরীতে যান, আপনাকে সন্দেহের চোখে দেখা হবে। চতুর্থ যে এটা বলে আমি পয়েন্টটা হয়তো শেষ করবো, হ্যানা আরেন্ট যে জিনিসটা এখানে পয়েন্টটা নিয়ে আসছেন, সেটা হলো যে রুশো দেখছেন যে মানুষকে আসলে এত শত বিভক্ত উইল, মানুষের ইন্টারেস্ট, এটাকে এক জায়গায় নিয়ে আসা, ভলন্তে দে তুস থেকে কীভাবে ভলন্তে জেনারেলে নিয়ে আসা যাবে, এটার একমাত্র উপায় হলো আপনাকে একটা কমন এনিমি লাগবে। এবং এই জন্য উনি বলছেন জেনারেল উইল অফ পিপল সাধারণত হয় হলো ফরেন অ্যাফেয়ার্সের ক্ষেত্রে। পাকিস্তানে আমরা দেখতে পাই, ভারতে দেখতে পাই, তারা তাদের ফরেন যে এনিমি আছে, ইন্ডিয়ার ক্ষেত্রে পাকিস্তান, পাকিস্তানের ক্ষেত্রে ইন্ডিয়াকে তারা শত্রু মনে করছে, এবং এই শত্রু মনে করে তাদের জাতিটা ঐক্যবদ্ধ হয়ে আছে। তো রুশো এখানে আশা করছেন যে যদি আমাদের ডোমেস্টিক অ্যাফেয়ার্সেও এরকম একটা কমন এনিমি থাকতো, তাহলে কিন্তু সুবিধা হতো। তার মানে জেনারেল উইল অফ পিপল এই ধারণাটার একটা জরুরি ফলাফল হলো আপনি আপনার ডোমেস্টিক স্ফেয়ারে একটা শত্রু কল্পনা করে নেবেন। আমরা মনে করি যে বাংলাদেশে আসলে এত বিভক্তিমূলক রাজনীতি করবার কেন দরকার? কারণ হলো জেনারেল উইল অফ পিপল বা জন অভিপ্রায়ের রাজনীতির একটা কমন বৈশিষ্ট্য, আপনি যে জনগণকে একত্রিত করতে চান, এটার সবচেয়ে সুন্দর একটা উপায় হলো আপনাকে একটা কমন এনিমি দেওয়া। ইউএসের ক্ষেত্রে তারা ফরেন এনিমি দেয়, একবার ইসলাম হয়, একবার কমিউনিজম হয়, একবার জাপান হয়। বাংলাদেশের ক্ষেত্রেও সেটা নানাভাবে হয়ে থাকে। এই জন্য কিন্তু আপনার কিছু লোককে, আপনার জাতির, তাদেরকে বৈদেশিক শত্রুর এজেন্ট মনে করা, জাতির কিছু লোককে তাদেরকে মনে করা যেটা আসলে জাতির বাইরে, এবং এগুলো কিন্তু ফ্যাসিবাদের খুব কনস্টিটিউটিভ প্রপার্টি। এইগুলো আসলে এই জেনারেল উইল অফ পিপল এটার অব্যাহতি, পরিণতি। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় মাওলানা মওদুদী এই সমস্যাগুলো আসলে তার সময় দাঁড়িয়ে, যদিও নাৎসিবাদ তখনও পুরোপুরি বিতাড়িত হয়নি, যেগুলো হ্যানা আরেন্টলা 50s লিখছেন, মাওলানা মওদুদী সেটা 30s, মিড 30s উনি এগুলোর বেশ কিছুটাই উনি চিহ্নিত করতে পেরেছিলেন। এবং উনি কিন্তু এখানে এই উদাহরণগুলো দিচ্ছেন যে উনি এখানে বলছেন যে আমরা যখন স্বাভাবিকভাবে মনে করে নেই যে জাতিরাষ্ট্র ধারণা এবং এর সাথে আছে জনগণ এখানে সভরেন হয়ে উঠবে, বাস্তবে এটা জনগণকে একটা ভুল বুঝিয়ে তাদেরকে দাস বানিয়ে রাখার একটা প্রক্রিয়া। এখানে আসলে দিন শেষে যারা এলিট শ্রেণী আছে তারাই এই শাসন ক্ষমতার অধিকারী হবে এবং জনগণকে তার দাস বানানোর জন্য এই ডিকয় হিসাবে এটা ব্যবহার করবে। উনি এটা লিখছেন তেহরিকে আজাদে হিন্দ আওর মুসলমান এই বইতে, 1938 সালে সম্ভবত এই বইটা প্রকাশ হয়েছে। আপনারা মানে তার এই চিন্তাটা খুব ভালো মতো দেখতে পারবেন হুমায়ুন ইকতেদারের যে আলোচনা, সেখানে উনি কিন্তু এই মানে পপুলার উইল এই ধারণার সমস্যাগুলো সেখানে চিহ্নিত করছেন। এবং তিনি এটাও দেখাচ্ছেন যে একটা এই
ধারণাটা একটা রেসিজম এবং ন্যাশনালিজমে পর্যবসিত হয়। উনি এখানে ক্যাথলিকদের ব্রিটিশ এম্পায়ারে যে অবস্থা এটার বর্ণনা দিচ্ছেন, তারপর নিগ্রোদের ইউএসএ যে বর্ণনা, কালোদের কথা বলছি আর কি, উনি নিগ্রো শব্দ ব্যবহার করেছেন এর জন্য বললাম, এবং উনি নাৎসিদের কথা উল্লেখ করছেন, উনি আইনস্টাইনের কথা উল্লেখ করছেন যে আইনস্টাইনের মতো একজন বিজ্ঞানী হবার পরেও তাকে নির্যাতনের শিকার হতে হচ্ছে কারণ সে ইহুদি, এবং এইগুলাকে উনি সমস্ত দেখাচ্ছেন এটা হলো এই সিস্টেমের একটা স্ট্রাকচারাল ত্রুটি। এই জন্য আমার কাছে মনে হয় যে মাওলানা মওদুদীকে আমরা যদি আসলে আজকের পরিস্থিতি দাঁড়িয়ে বুঝতে চাই, আমাদের সমাজের বা আমাদের শাসন কাঠামোতে যে ফ্যাসিবাদের বীজগুলো আসলে রয়ে যাচ্ছে, মাওলানা মওদুদী কিন্তু এটা 40s দাঁড়িয়ে তিনি এই চিন্তাগুলো করছেন। আমাদের তরুণদের মধ্যে আমার কাছে দেখে খুব ভালো লাগে, তারা বলে যে মাওলানা মওদুদীকে আসলে অতিক্রম করে আমাদের চিন্তা করা দরকার। অবশ্যই চিন্তা করা দরকার, কিন্তু অতিক্রম করতে গেলে আমরা যদি তার এই প্রাইমারি ডায়াগনোসিস, আরও কিছু ডায়াগনোসিস আছে, আমি একটা উদাহরণ দিলাম, এইগুলাকে যে আমরা যদি নিজেরা শনাক্ত না করি এবং আমাদের পক্ষ বিপক্ষ সবগুলোর যদি একটা কমন জায়গা হয়ে দাঁড়ায় জন অভিপ্রায়ের জায়গায়, যেমন যেটা খুবই প্রবলেম্যাটিক একটা ধারণা, আমি যদি আপনাদেরকে কনভিন্স করতে পেরে থাকি, আপনারা বুঝতে পেরেছেন, তাহলে তো আসলে আমরা তাকে অতিক্রম করতে পারছি না। আমরা তিনি যে সমস্যাগুলোর কথা চিহ্নিত করেছেন সেগুলোর ভিতরে আমরা ঘুরপাক খাচ্ছি। এটা আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে এখানে মনে হয় সেটা আমি আলোচনা করব, সেটা আরেকটু হয়তো কিছুটা স্পেশালাইজড আলোচনা হতে পারে, কিন্তু সেটা আমার কাছে আর কি গুরুত্বপূর্ণ মনে হয় যে মাওলানা মওদুদী এখানে যে অল্টারনেটিভটা প্রপোজ করছেন সেইটার আসলে তাত্ত্বিক জায়গা থেকে আমাদেরকে আরেকটু গভীরভাবে বোঝার হয়তো দরকার আছে। উনি এখানে, আমরা জানি উনি এখানে বলছেন যে ডিভাইন সভরেন্টি, এর মধ্যে বিভিন্ন ধাপে এটার আসলে আলোচনা করা যায়, অনেকে এখানে সভরেন্টির ধারণাকেও প্রশ্ন করবেন, কিন্তু আমি তার মানে মূল জায়গাটা ধরে যদি আগাই তাহলে আমরা বুঝতে পারলাম যে পপুলার রিপ্রেজেন্টেশন আসলে হয় না স্বাভাবিকভাবে। এটা একটা মানে স্বাভাবিকভাবে এটা এক্সিস্ট করে না, এটা এলিট পিপলকে রিপ্রেজেন্ট করবে এটা হয়। তাহলে আসলে ডিভাইন রিপ্রেজেন্টেশনটা কীভাবে সম্ভব? মাওলানা মওদুদীকে যারা ক্রিটিক করছেন তাদের এটা একটা বড় জায়গা যে হিউম্যান কীভাবে আসলে ডিভাইনকে রিপ্রেজেন্ট করতে পারে, এটা তো সম্ভব আসলে হওয়ার কথা। এটা যদি হয় তাহলে হিউম্যান তো ডিভাইন হয়ে উঠবে, এবং আমরা যেটা থিওক্রেসির রূপ দেখেছি পশ্চিমে সেটা এখানে হতে বাধ্য। তা আমার কাছে মনে হয় এই প্রশ্নটা মাওলানা মওদুদী সহজ যে উত্তর সেটা হলো যে আসলে উনি যেটা দেখাচ্ছেন, আমার যেটা ওনার পাঠে মনে হয়েছে যে হিউম্যানের এজেন্সির জায়গাটা আসলে বিস্তর এখানে, কিন্তু তাকে স্বীকার করে নিতে হবে সে আসলে খলিফা, সে আসলে ঈশ্বরের প্রতিনিধি, বা তার ডেলিগেশনটা ঈশ্বর থেকে আসছে। তবে তাকে ঈশ্বরের প্রতিনিধি কিন্তু একক না, সে কমিউনিটি হিসাবে প্রতিনিধি। যেন কেউ একক ব্যক্তি আসলে অ্যাবসোলিউটিস্ট হয়ে ওঠার এখানে সুযোগ নাই, বরং সেক্ষেত্রে এখানে প্রশ্নের জায়গা থাকে আসলে মুসলিম কমিউনিটি হিসাবে সেটা অ্যাবসোলিউটিস্ট হয়ে উঠতে পারে কিনা। মাওলানা মওদুদী সেটা আসলে জবাব দেন যে কোনো রাষ্ট্রের একটা প্রি পলিটিক্যাল একটা মোরাল হায়ার ট্রান্সেন্ডাল ট্রুথের উপর একমত হওয়া লাগে। এইটা অন্য একটা আলোচনা, আমি সেখানে যাচ্ছি না। এই জন্য উনি আসলে এখানে দেখান যে প্রি পলিটিক্যাল একটা কমিউনিটি ফরমেশন যদি না হয়ে আসে তাহলে সেই পলিটিটা সেখানে শুধুমাত্র ক্ষমতার জোরে টিকে থাকে আর কি। উনি এই জিনিসটাও দেখান, আমি সংক্ষেপে বলছি। এখন আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে আসলে এই ডেলিগেশনটা কী করে। আমার কাছে যেটা মনে হয় মাওলানা মওদুদীর এই প্রশ্ন ওঠার একমাত্র কারণ যে উনি আসলে এই হিউম্যান ডিভাইন রিলেশনশিপের জায়গাটা সঠিকভাবে আসলে তত্ত্বায়ন করে পুরোপুরি জাননি। এখানে একটা জায়গা আছে, তা আমি আপনাদের কিছু ক্রিয়েটিভ স্পেস দেখানোর চেষ্টা করব যেটা এই ক্ষেত্রে আসলে নতুন করে কিছু চিন্তা করার সুযোগ আছে। সেটা আপনারা এটাও মনে করতে মাওলানা মওদুদীর সমস্যার লিমিটেশন সেটাও হিসাবে পাঠ করতে পারেন, বা মনে করতে পারেন যে উনাকে সূচনা বিন্দু হিসাবে নিয়ে আমরা আসলে এখানে যাত্রা শুরু করলাম। সেক্ষেত্রে আসলে এই যে হিউম্যান ডিভাইনের সম্পর্ক, এটা একটা সমস্যাজনক। এই জিনিসটা আমার কাছে মনে হয় আপনারা যদি হেগেলের ফিলোসফি অফ হিস্ট্রিটা পড়েন, ওখানে উনি আলোচনা করছেন মোহামেদানিজম নিয়ে, এবং তার চিন্তায় একটা অ্যান্টিথিসিস হলো মোহামেদানিজম। উনি দেখাচ্ছেন এই জায়গাটায় খুব অল্প পরিসরে যে মোহামেদানিজমের থিওলজি এতটা অ্যাবস্ট্র্যাক্ট, এটা আসলে কোনো পলিটিক্যাল এবং সোশ্যাল ইনস্টিটিউশন তৈরি করতে সক্ষম হয় নাই। উনি বলছেন যে এই যে একক ঈশ্বরের ধারণা এবং এর সাথে হিউম্যান ঈশ্বর তার নিজস্ব বিষয়টাকে হিউম্যানের মাধ্যমে কিভাবে প্রকাশ করবেন, এই জিনিসটার আসলে সমাধান ক্লাসিক্যাল ওরিয়েন্টালিস্ট এবং ইউরোসেন্ট্রিক যে চিন্তাধারা, এটা হেগেলের মধ্যে আছে, এবং এটা তার একটা পরিচায়ক। যে উনি এখানে দেখাচ্ছেন যে এর মধ্যে আসলে কোনো ইনস্টিটিউশনের ধারণার জন্ম আসলে হচ্ছে না মুসলিমদের মধ্যে। তো এর ক্ষেত্রে উনি দেখাচ্ছেন যে আসলে জার্মানিক ওয়ার্ল্ডে এটা সম্ভব হয়েছে।
রিফরমেশন জার্মানিক ওয়ার্ল্ডের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয়েছে, কারণ তারা অনেক ছোট ছোট ইনস্টিটিউশন তৈরি করেছে, সিটি স্টেট তৈরি করেছে। এটা একটা সমস্যা, এটা তার হয়তো থিসিস। ইসলাম হলো অ্যান্টিথিসিস, তার মাঝখানে হলো পোস্ট রিফরমেশন যে ওয়ার্ল্ড আছে, সেখানে তারা আসলে ফ্রিডমে তারা পৌঁছে গেছে। এবং এর একটা বড় মাধ্যম হলো যিশুর ধারণা। যিশু কিন্তু ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী একটা, সে একসাথে ঈশ্বরও একসাথে মানুষও। এই যে একটা মেডিয়েশনের একটা ফিগার আছে, এটাকে এই সময়ের চিন্তকরা বেশ গুরুত্বর সাথে দেখেন। এবং এই জিনিসের কারণে আপনারা যদি মানে শিয়া থিওলজি দেখেন, অথবা শিয়া থিওলজি যেমন ইমাম কিন্তু মাসুম, ইমাম মাসুম এবং সে রাজনৈতিক ডিসিশনটা নিতে পারেন এবং তার ডিসিশন সঠিক বা তাকে মানা উচিত ওই কারণেই, কারণ সে মাসুম, সে ঈশ্বরের পক্ষ থেকে সিদ্ধান্ত দেন বা ঈশ্বরের পক্ষ থেকে তার কাছে গায়েবী সিদ্ধান্ত আসে। ইসমাইলিদের ক্ষেত্রে এটা দায়ীর ধারণা, তারা এখনও সেটাকে বজিয়ে রেখেছে। তো এই ধারণাগুলো আসলে সুন্নি ইসলামে এখানে এই ধারণাটা আসলে কিভাবে কাজ করে, এর আগে আমাদের বুঝে নেওয়া উচিত এই হেগেলের ধারণারই অনেকটা এক্সটেনশন, বা এই যে ধারণা যে মুসলিমদের মধ্যে হিউম্যান ডিভাইনের সম্পর্কে সঠিকভাবে থিওরাইজ করা যায়নি, কারণ হিউম্যান ডিভাইনের মধ্যে একটা অনতিক্রম্য গ্যাপ আছে। এই জিনিসটা আমাদের একটা প্রিজাম্পশনে আসলে রয়ে যায়, এই জন্য এই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি না। কিন্তু আরেকটা বিষয় আমাদের মনে হয় সমস্যার তৈরি করে, সেটা হলো আমাদের যারা ফুকো পরবর্তী অ্যানথ্রোপোলজি অফ স্টেট নিয়ে যারা আলোচনা করেছেন, এরা আসলে মডার্ন স্টেটকে নিয়ে আলোচনা করছেন। এবং তারা স্বাভাবিকভাবে দেখছেন যে মডার্ন স্টেট শুধুমাত্র একটা অ্যাবসোলিউটিস্ট স্টেট, এবং এই স্টেট যদি ডিভাইনের মাউথপিস হয়ে ওঠে, এটা অত্যন্ত সমস্যার তৈরি করবে। ওনারা যে সমস্যাটা এখানে দেখছেন, এটা আসলেই একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এবং অনেকে এখানে বলছেন যে স্টেট একটা হিউম্যান ক্রিয়েশন, সে কিভাবে ডিভাইনের পক্ষ হয়ে কথা বলতে পারে, এই সমস্যাটা তারা দেখাচ্ছেন। কিন্তু বিষয়টা হলো ইসলামের একটা নিজস্ব একটা ক্লাসিক্যাল হেরিটেজ আছে, একটা তুরাস আছে। এই হেরিটেজে এইটার একটা সুন্দর একটা এক্সাম্পল আছে। আমরা এটাকে হয়তো নতুনভাবে বর্তমান সময়ে থিওরাইজ করতে হবে, কিন্তু আমি যেটা বললাম যে আমি একটা এখানে ক্রিয়েটিভ স্পেসের জায়গা আমার কাছে মনে হয় আমি এখানে দেখিয়ে যাওয়ার সুযোগ আছে। একটা হলো যে ইজতেহাদের ধারণা। এখন ইজতেহাদের ধারণা কীভাবে হিউম্যান ডিভাইন সম্পর্ককে থিওরাইজ করে, আমি এখানে কোনো ডিসাইসিভ কথা বলছি না, আমি খালি চিন্তার কিছু এভিনিউ দেখাচ্ছি। আপনারা যদি গাজালিতে দেখেন, তো এটা একটা উসুলে ফিক যারা আলোচনা করেছেন তাদের মধ্যে এটা একটা ডিবেটের জায়গা, যে বিষয়ে আল্লাহর কোনো সিদ্ধান্ত আসলে নেই, নতুন বিষয়ে আমরা সিদ্ধান্ত মুজতাহিদদের নিতে হচ্ছে, এই বিষয়ে আসলে আল্লাহর সিদ্ধান্তটা কী। তে গাজালি এখানে বলছেন যে বিষয়ে আল্লাহ আগের থেকে সিদ্ধান্ত দিয়ে যাননি কোরআন বা হাদিসে, বা যে বিষয়ে ইজমা প্রতিষ্ঠিত হয়নি, সেই বিষয়ে মুজতাহিদের ধারণাটাই আল্লাহর হুকুম হিসাবে বিবেচিত হবে। মানে ইফেক্টিভ, আপনি যদি লিগালি ইফেক্টিভের ক্ষেত্রে দেখেন, সেটা আল্লাহর হুকুম, কিন্তু এপিস্টেমোলজিক্যালি তারা কিন্তু আল্লাহর যে সার্টেনটি, বা সেক্ষেত্রে ইমামের এসমত থাকলে যে সার্টেনটি হবে, ওই সার্টেনটি তারা দিচ্ছেন না। এপিস্টেমোলজিক্যালি সেটা হলো প্রিজাম্পটিভ একটা জিনিস, একটা ধারণাগত জিনিস। এই যে একটা তারা এখানে ভাগ করছেন, কিন্তু স্বাভাবিকভাবে তারা মুজতাহিদের ধারণা, অর্থাৎ মানুষের ধারণাকে আল্লাহর হুকুম হিসাবে বিবেচিত করা হচ্ছে। এখানে মানবিক ম্যানমেড ল কীভাবে আসলে ঐশ্বরিক ল হয়ে ওঠে, এবং এই দুইটা যে একসাথেই হয়ে উঠতে পারে, এটা স্বাভাবিকভাবে আমাদের কাছে একটু প্যারাডক্সিক্যাল মনে হলেও এই জিনিসটাকে আসলে সম্ভব করে দেখান। শুধু গাজালি না, আমরা যে সাতেবিতেও দেখাই, সাতেবি উনিও এখানে বলছেন যে আসলে যে মুজতাহিদ সে শারে, যে লেজিসলেটর, মূল যে ঈশ্বর, মুজতাহিদের দুইটা কাজ উনি বলছেন। একটা হলো মুজতাহিদ মুবাল্লিগ, মুজতাহিদ পৌঁছে দেয়, যে হুকুম আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন সেটা সে পৌঁছে দেয়। কিন্তু মুজতাহিদের আরেকটা দায়িত্ব আছে, সে যখন হুকুম ইনিশিয়েট করে, ফি ইনশা ইল হুকমি ইয়াকুনু মাকামান লিশারি, উনি কাছাকাছি এরকম একটা কথা বলছেন, তিনি শারে'র স্থলাভিষিক্ত হয়ে যান। কারণ শারে'র মূলত কাজ বা লেজিসলেটরের মূলত কাজ হলো আইন প্রণয়ন করা, মুজতাহিদ এই কাজটা আসলে এখানে করেন। তো এখানে খুবই ইন্টারেস্টিং যে তারা এই ইজতিহাদের ডিভাইসটার মধ্য দিয়ে, এখানে আরও দ্বিমত আছে, আমি সেগুলো আলোচনা করলাম না, আমি এখানে ডিসাইসিভ কিছু বললাম না, কিন্তু আমরা আসলে ক্লাসিক্যাল ইসলামিক ধারণা এই জিনিসটা দেখতে পাই যে তারা হিউম্যান এবং ডিভাইনের এই দুইটাকে ক্যাটাগরিকে অনেক সময় এক মনে করছেন, আলাদা করে দেখছেন না। এখানে অনেকে বলতে পারে মাওলানা মওদুদিকে এটা আলাদা করে দেখেন, আমি এটা আগেও বলেছি, উনি মনে করেন হিউম্যান বিং যদি ডেলিগেশনে বিশ্বাস করে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু উনি এটা বিস্তারিত আলোচনা করেন নাই যে কোনটুক সমস্যা হবে কোনটুক সমস্যা হবে না। এই জন্য যে ম্যানমেড ল এর প্রশ্নটা আসে, কিন্তু ম্যানমেড ল যদি ম্যানমেড লকে যদি ডিভাইন স্ট্যাটাস পেতে হয় ইফেক্টিভ ক্ষেত্রে, এপিস্টেমোলজিক্যাল ক্ষেত্রে না,
সেজন্য অবশ্যই তাকে যে ইজতেহাদিক যে রুলগুলো আছে এগুলোর আন্ডারে অবশ্যই থাকতে হবে, এবং এটা একটা জেনারেশনাল ডিসকোর্স যেটা সহজে বদলানো যায় না, এবং তাকে অবশ্যই ঈশ্বরের অধীনতাটা স্বীকার করে নিতে হবে। এইটা আরেকটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়, যেটা রিসেন্ট একটা ডিবেট, আমি আপনাদের সামনে এটা বলতে কিছুটা হয়তো একটু জটিল হলে আমি বলার চেষ্টা করব, যে হাল্লাক এবং শেরমান জ্যাকসন এরা দুইজন একটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা করছেন। হাল্লাক দেখাচ্ছেন যে পশ্চিমা কনসেপশনের সাথে ইসলামী কনসেপশনের একটা মৌলিক তফাৎ হলো, আপনারা জানেন যে পশ্চিমা যে বিশেষ করে ডেভিড হিউম ইজ এবং অটের মধ্যে তারা পার্থক্য করছেন, অর্থাৎ একটা জিনিস কেমন এবং একটা জিনিস কি হওয়া উচিত তার মধ্যে একটা সহজ উদাহরণ হলো যে আমি যদি আপনাকে বলি একটা গাছ কনসেপচুয়ালাইজ করেন, হাল্লাক যেটা বলছেন যে মুসলিম হিসেবে আপনি যদি কনসেপচুয়ালাইজ গাছ করতে চান, অবশ্যই গাছের প্রতি আপনার যে দায়িত্ব আছে, এনভায়রনমেন্টাল দায়িত্ব আছে, সেই জিনিসটা অটোমেটিক্যালি আপনার মাথায় চলে আসবে। অর্থাৎ গাছের কনসেপশন এবং এর সাথে যে মোরাল ডিউটি এটা আসলে আলাদা কিছু না, ইজ এবং অট একসাথে, কিন্তু পশ্চিম এটাকে আসলে ইউরোপিয়ান চিন্তায় এটাকে আলাদা করা হচ্ছে। এখানে শেরম্যান জ্যাকসন খুব ইন্টারেস্টিং একটা ইন্টারভেনশন এখানে করছেন। উনি বলছেন যে অটের ধারণা মুসলিমদের আছে বা মোরালিটির ধারণা মুসলিমদের আছে, এটা ঠিক আছে, কিন্তু ইজের ধারণা আসলে মুসলিমদের কি, এটা নিয়ে আসলে হাল্লাক বিস্তারিত আলাপ করছেন না। এবং এখানে শেরম্যান জ্যাকসন দেখাচ্ছেন যে আমরা যদি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন চিন্তায় দেখি তাহলে দুই রকম কনসেপশন আছে, একটা হলো রিয়ালিজম, একটা হলো নমিনালিজম। খুব সহজে আমি অল্প সময় বুঝাতে গেলে যে রিয়ালিজম হলো আমরা যদি মনে করি যে এই চেয়ার হয়ে উঠতেছে কেন, রিয়ালিজম মনে করে এটার একটা এসেন্স আছে চেয়ারত্বে। 5-6 রকম চেয়ার হইলে 6 রকম চেয়ারের ভিতর চেয়ারত্ব বলে কোনো একটা জিনিস আছে, বা একটা 6টা জিনিস সবুজ রঙের বা নীল রঙের, তো নীলত্ব বলে একটা জিনিস এক্সিস্ট করে, রিয়েলি এক্সিস্ট করে দুনিয়াতে, এবং এই জন্য আমরা এটাকে নীল বলি। এটা প্লেটো অ্যারিস্টটলের আছে যে আসলে এটা বাস্তবে আমাদের মেন্টালি থাকে নাকি জিনিসের ভিতরে থাকে, এটা প্লেটো অ্যারিস্টটল, আইডিয়ালিজম রিয়ালিজম ওই ডিবেটটা। কিন্তু এর বিপরীতে একটা ইন্টারেস্টিং কনসেপ্ট আছে যেটা 14th সেঞ্চুরিতে ইউরোপে আসছে, নমিনালিজম। এটা আপনার যে অকামস রেজর এই ধারণাটা যে পপুলারাইজ যার নামে হয়েছে, উইলিয়াম দে অকাম, উনি আসলে এই জিনিসটা নিয়ে আসছেন। এবং অনেকে এটা ধারণা করে যে আমাদের আধুনিকতার একটা কোর প্রপোজিশন বা থিওলজিক্যাল প্রপোজিশন হলো এই নমিনালিজমের ধারণা। সেটা হলো তিনি বলছেন যে আমরা এই যে এতগুলা জিনিস দেখছি যে সবুজ, বা এতগুলা জিনিস আমরা লাল বলছি, বা এই এতগুলা পশুকে আমরা কুকুর বলছি, এইগুলার মধ্যে আসলে বাস্তবে কোনো মিল নাই, কোনো এসেনশিয়ালি মিল নাই। আমরা এই মিলটা আমাদের পুরাপুরি আমাদের একটা মানসিক কল্পনা। আপনি যদি 5টা 6টা 7টা কুকুর দেখেন এর মধ্যে এই জিনিসটা মিলে। তো এটা লয়ের ক্ষেত্রে কীভাবে কাজ করে, লয়ের ক্ষেত্রে যেভাবে এটা কাজ করে যে রিয়ালিস্ট কনসেপশন অফ লতে এটা অনেকটা ন্যাচারাল ল যে সিস্টেম এটার সাথে মিল আছে। সেটা হলো যে মার্ডার বা চুরি বা ডাকাতি এইগুলা একটা এসেন্স আছে, এই এসেন্সগুলার সময় এবং স্থানে কখনো পরিবর্তন হয় না। অর্থাৎ আপনি যেখানেই যান না কেন এক ধরনের মার্ডারই থেকে যাবে, বা এক ধরনের চুরিই থেকে যাবে। কিন্তু নমিনালিস্ট কনসেপশন অফ লটা খুব ইন্টারেস্টিং। নমিনালিস্ট কনসেপশন অফ ল এখানে বলছে যে কখনো কখনো মার্ডার নাও হইতে পারে, কারণ এটা পুরাটাই হিউম্যানের কল্পনা। অর্থাৎ এখানে হিউম্যান এজেন্সির, নমিনালিজমে আমি যদি সহজে বলি হিউম্যান এজেন্সি বা হিউম্যান ইমাজিনেশনের জায়গা আছে। এখানে শেরমান জ্যাকসন দেখাচ্ছেন, অনেকটা এটা সত্যিও, যে আপনারা চাইলে এটা প্রশ্ন করতে পারেন একাডেমিক্যালি লিখে যে আসলে কতটুকু সত্যি, এবং অনেকে করছেন। সেটা হলো মেইন স্ট্রিম আশারি পজিশন হলো তাদের লিগাল কনসেপশনটা হলো নমিনালিস্ট কনসেপশন। একই জিনিস এক পরিস্থিতিতে হালাল হতে পারে, আরেক পরিস্থিতিতে এটা হালাল নাও হতে পারে। চুরি, কেউ যদি 10 দিরহামের কম চুরি করে এটা আর চুরি হবে না, এবং এই জিনিসটা ঠিক করছে কিন্তু মানুষ। তার মানে চুরির কনসেপশনটা, এবং আরেক মাযহাবে গেলে এই কনসেপশনটা বদলে যাচ্ছে। এই যে স্থান কাল পাত্রভেদে একটা জিনিস বদলাচ্ছে, তার মানে হিউম্যান এজেন্সি এখানে আসলে কার্যকর ঘটছে। শেরমান জ্যাকসন এখানে আসলে প্রস্তাব করছেন যে আমরা যে হাল্লাক এখানে যেটা বলছেন যে ইজ এবং অটের পার্থক্য, মুসলিমদের পার্থক্যটা আরেকটু ডিপার। মুসলিমরা ইজকেও আসলে বিশেষ করে মেইন স্ট্রিম লিগাল থটে ইজের ধারণাটাকেও তারা একটা ভিন্ন ধরনের ধারণা দিচ্ছেন। এবং খুবই ইন্টারেস্টিংলি পশ্চিমে আমরা যদি দেখি, তারা যখন নমিনালিস্ট কনসেপশন অফ ল মনে করে, তারা এর সাথে মোরালিটির কোনো সংযোগ দেখতে পায় না।
তারা মনে করে হিউম্যান বিং যদি কোনো ল দিতে পারে তাহলে তার সাথে আসলে প্রি এক্সিস্টিং মোরাল কাঠামো এখানে থাকা উচিত না। কারণ হিউম্যান বিং নিজেই যে মোরালিটি লেজিসলেট করছে সে কিভাবে এটার আন্ডারে যায়, এরকম একটা ধারণা আছে। কিন্তু এখানে শেরম্যান জ্যাকসন এই পসিবিলিটিটা দেখছেন, উনি বলছেন এটাই আসলে ইসলামের একটা ইউনিক পসিবিলিটি, যে কিভাবে হিউম্যান ডিভাইন এই সম্পর্কটা মেডিয়েট হতে পারে। সেটা হলো ইসলাম একটা যদি নমিনালিস্ট কনসেপশন অফ লও দিয়ে থাকে, এর সাথে সাথে সে আসলে মোরালিটির ধারণাটাও প্রস্তাব করছে। তে আমি মানে এই দুটো জিনিস দিয়ে আসলে বোঝাতে চাইলাম যে হিউম্যান এবং ডিভাইনের সম্পর্ক এবং বাই ভার্চু কীভাবে ডিভাইন গভর্নেন্সকে বোঝা সম্ভব, বা হিউম্যানিটি কীভাবে ডিভাইনকে রিপ্রেজেন্ট করবে, এইটাকে আসলে এই নতুন নতুন ক্রিয়েটিভ স্পেসগুলো দিয়ে আমাদের বোঝার সুযোগ আছে। এটা একটু টেকনিক্যাল আমি বলে নিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে বলাটা গুরুত্বপূর্ণ, যে যে বিষয়গুলো নিয়ে কন্টেম্পোরারি আলোচনা চলছে। আমি যদি খুব সামারি করি আমার আলোচনার, আমি প্রথমে যে জিনিসটা করার চেষ্টা করেছি সেটা হলো যে আমি দেখানোর চেষ্টা করেছি যে আমরা জেনারেল উইল অফ পিপল, যার ওপর আমাদের রাষ্ট্রের একটা ভিত্তি গেড়ে আছে এবং যে বিষয়ে আসলে কেউ কোনো আলোচনাই করে না, এটাকে স্বাভাবিক ধরে নেয়, সেই জিনিসটার আসলে ডিপলি একটা ইডিওলজিক্যাল রুট আছে। এবং এটা স্বাভাবিকভাবে আমরা যে ধরনের রাষ্ট্র এড়াতে চাচ্ছি, ইউরোপে এটা সে ধরনের রাষ্ট্র তৈরি করে আসছে এবং এটা ওই ধরনের সমস্যা তৈরি করে আসছে। আমি এটা বলতে চাচ্ছি না যে ইউরোপীয় বা ওয়েস্টার্ন কনসেপশন আমাদের নেওয়া যাবে না, কিন্তু আমার যেটা বলার বিষয় সেটা হলো এটা ওই কনটেক্সটে কী ধরনের সমস্যা তৈরি করছে সেটা আমাদের জানা উচিত, জেনে সে বিষয়ে সচেতন হয়ে সেটা আমাদের গ্রহণ করা উচিত। এই জন্য আমি এটাকে বাদ দিতে বলছি না। এবং হ্যানা আরেন্ডের নিজস্ব প্রস্তাবনা আছে, উনি কাউন্সিল ডেমোক্রেসির আলাপ করছেন। এখানে আমি এটাও বলতে চাচ্ছি না যে এখানে আসলে হিউম্যান দরকার নেই, এখানে ডিভাইন গভর্নেন্স দরকার। আমি মানে এগুলাকে আমি একটু নুয়ান্সলি দেখার পক্ষপাতী। তো আমি যেটা বুঝাতে চাইলাম যে জেনারেল উইল অফ পিপল এটা আসলে একটা এলিটিস্ট, এক্সক্লুসিভ এবং একটা কাঠামো তৈরি করবে যেখানে আপনি আসলে আপনার জাতির ভিতরে কাউকে কমন এনিমি একটা বানিয়ে কাউকে এনিমি মনে করবেন, কাউকে শত্রু মনে করবেন, একটা ডিভাইসিভ একটা গভর্নেন্স প্রস্তাব করবে এবং যেটা অব্যাহতভাবে যেটার সাথে ফ্যাসিবাদের খুব নিবিড় একটা সম্পর্ক আছে। এবং মাওলানা মওদুদী আসলে এই জিনিসটা ডায়াগনোস করতে পারছেন এবং উনি খুব ইন্টারেস্টিং ওই সময় দাঁড়িয়ে উনি রাষ্ট্র কাঠামোর ত্রুটিগুলো দেখে উনি এটার একটা বিকল্প প্রস্তাবনা দিতে পারছেন। এবং আমরা যদি এইভাবে তাকে পড়তে পারি তাহলে তার প্রাসঙ্গিকতাটা আমাদের কাছে পরিষ্কার হয়। পরবর্তীতে আমি যেটা দ্বিতীয় যে পয়েন্টটা আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে ডিভাইন রিপ্রেজেন্টেশনের যে আমরা ধারণা যদি প্রস্তাব করি, এটাকে আসলে কিভাবে থিওরাইজ করা সম্ভব হতে পারে অ্যাকাডেমিক্যালি। তো এই দুটো পয়েন্ট আমার কাছে মনে হয় যে আমরা যদি আমাদের রাষ্ট্রের কোন দিকে আমাদের রাষ্ট্রটা যাবে, আমাদের মঞ্জিলে মকসুদ কি হবে, আমরা নিজস্বতার সাথে আমাদের নিজস্ব ধারণাকে সামনে রেখে আমরা যদি এই দুঃসাহসটা দেখাতে পারি যে আমাদের গন্তব্য আমরা অন্য কেউ ঠিক করে দেবে না, বরং আমরা নিজেরাই ঠিক করব। এবং এই দুঃসাহসটা দেখাতে হবে আমাদের তরুণদেরকে। আমাদের তরুণরা যদি এই দুঃসাহসটা দেখাতে চায় তাহলে সেখানে আমাদের অন্যান্য পশ্চিমা চিন্তকদের সাথে আমাদের অবশ্যই মাওলানা মওদুদীকে পাঠ করতে হবে, সতর্কতার সাথে, পর্যালোচনার সাথে, প্রশংসার সাথে পাঠ করতে হবে। সেই কামনা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ তহা তরিক ভাইকে। আলোচনার আগে আমি ভাইকে বলছিলাম, ভাই আমরা তো একটা নতুন টার্ম কয়েন করছি, একা পলিটিশিয়ান। আপনি কি আজকে পলিটিশিয়ান হিসেবে বক্তব্য দিবেন না অ্যাকাডেমিশিয়ান হিসেবে দিবেন? আমার অনুরোধ ছিল আপনি একা পলিটিশিয়ান হিসেবে বক্তব্য দেন, কিন্তু ভাই আসলে রিয়েল অ্যাকাডেমিশিয়ান হিসেবে বক্তব্য দিয়েছেন। ভাইকে ধন্যবাদ। আমরা দেখতে পেলাম আমাদের অতিথি তার বক্তব্যের মধ্য দিয়ে জন অভিপ্রায় বলে যে ধারণা আছে সেটাকে প্রশ্ন করেছেন এবং জন অভিপ্রায় কীভাবে ফেসিবাদের দিকে নিয়ে যেতে পারে সেই প্রসঙ্গ তিনি টেনে এনেছেন এবং এই জায়গায় কীভাবে মাওলানা মওদুদী আমাদের জন্য প্রাসঙ্গিক হতে পারেন সেই ধারণা তিনি আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত কিনোট স্পিকার ডক্টর ওসামা আল আজামির কাছে। ডক্টর ওসামা বর্তমানে হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ কলেজের একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার মূল গবেষণার ক্ষেত্র ও দক্ষতার জায়গা হলো আধুনিক ইসলামী রাজনীতি, সমসাময়িক ফিক, ইসলামিক বুদ্ধিভিত্তিক ইতিহাস, যেখানে তিনি মূলত আধুনিক রাষ্ট্র ব্যবস্থা, গণতন্ত্র ও স্বৈরতন্ত্রের মুখোমুখি দাঁড়িয়ে মুসলিম আলেমদের রাজনৈতিক ভূমিকা বিশ্লেষণ করছেন। তার গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ ইসলাম অ্যান্ড দ্য আরব রেভলিউশনস, দ্য ওলামা বিটুইন ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি। আমরা এই পর্যায়ে সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি
ডক্টর ওসামা আল আজমির কাছে আমাদের আজকের আলোচ্য বিষয় মাওলানা মওদুদী হাকিমিয়াত ও সার্বভৌমত্বের সওয়াল এই বিষয়ে আলোচনা নিয়ে আসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান এই দাওয়াতের জন্য এবং খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলেন। আমি ইংরেজিতে বলবো কারণ আমার আনফর্চুনেটলি এত সুন্দর বাংলা বলতে পারি না। আমি মাঝে মধ্যে খেলা করে বলি যে আমি বাংলাদেশে ছিলাম 1.5 বছরের জন্য এবং আমি স্ট্যান্ডার্ড 7 পর্যন্ত বাংলা পড়েছি। তো আমার স্ট্যান্ডার্ড 7 লেভেলে বাংলা আছে। ইনশাআল্লাহ আমি এখন থাকি কাতারে, তো আস্তে আস্তে আমার বাংলা ইমপ্রুভ হবে, আর একটু ঘন ঘন ভিজিট হবে। তো তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে হয়তো 2-3 বছর পর আমি বাংলায় বক্তব্য দিতে পারবো ইনশাআল্লাহ। আমি অলসো একটু অসুস্থ আছি, তো আপনারা মানে একটু মাইন্ড করেন না আমি যদি একটু আস্তে ধীরে প্রেজেন্টেশনটা দিই। আর অলসো বলতে চাচ্ছিলাম মাশাআল্লাহ তোহা ভাই খুব সুন্দর একটা মাল্টি লেয়ার্ড প্রেজেন্টেশন দিলেন, আর ইনশাআল্লাহ আমারটা কমপ্লিমেন্ট করবে। আমারটা একটু মাওলানা মওদুদীর স্পেসিফিকলি হাকিমিয়া আইডিয়াতে একটু ফোকাস করছি ইনশাআল্লাহ। So, okay, so let me begin with a date. Not 2024, not 1971, not even 1952. The date is the 27th of November 1948. On that day, on this campus, at the gymnasium ground, the General Secretary of the University Student Union handed a memorandum to the Prime Minister of Pakistan, Liaqat Ali Khan, demanding that Bangla be made a language of the state then being Pakistan. That young man, I'm very honored to say, was my grandfather, Professor Ghulam Azam. Not yet a professor, of course, but at the time the General Secretary of the Student Union. I mention this not to claim anything. This is qadr that I am his grandson, but to point out that from the very beginning, this university has understood the deepest political questions are not questions of budgets or ministries. They are questions of language, of loyalty, of who we are, and above all, of authority. So the question I want to place before you tonight is the oldest and simplest political question there is. Who commands? Banglay bolle, kar hukum chole? Whose command shall we operate according to? Everything that Maulana Sayyid Abul Ala Mawdudi ever wrote is arguably an answer to this question. To understand him, we have to set aside the widespread caricatures that we've been exposed to for decades. But let's just briefly introduce him. Apnara bhalo kore janen already. Maulana Mawdudi was born in 1903 in South Asia, in a South Asia that was colonized entirely by the British at the time, and hence he was born into the British Raj. Think of what it meant for a Muslim in Bengal or Delhi in those years. You could pray in the masjid, but because the colonizer generously permitted it. But the law that governed your property, your contracts, your marriage, your life, and your death came from somewhere else. Colonialism, Maulana Mawdudi saw, was never merely the theft of wealth. It was the transfer of hukum, of the ability to rule, from one throne to another, and its deepest consequence was of the imagination. The colonized person is the one who can no longer imagine being governed by anything else aside from what the colonizer has left. Maulana Mawdudi's genius, and I use this word advisedly, was to see that independence would be hollow if it changed only the personnel of that command structure and not the source of the underlying structure. Brown shahibs replacing white shahibs was not liberation. That in essence he was warning
to the independence movement. And that was in essence his warning to the independence movement. The question is not who sits in the seat. The question is what the seat answers to. And so Hakimiyya is a word which comes from a three-letter root. Ha, kaf, mim, hakama. The root of hukum, to command or judgment. The the root of hakim, the one who commands, Allah subhanahu wa ta'ala in Islamic tradition. Of mahkama, the court. Of hikmah, wisdom. In Bangla, you say it every day without noticing, hukum. The Quran states, Allah subhanahu wa ta'ala says the principle in a handful of words in Surah Yusuf, Inil hukmu illa lillah. Hukum belongs to Allah subhanahu wa ta'ala alone. Inil hukmu illa lillah, amara alla ta'budu illa iyyah. He commanded that you do not obey anyone but Him. Notice what this verse does. In the same sentence, it is saying hukum as command, authority and sovereignty, and he aligns this with ibadah, worship and service. These two things are aligned. To recognize Allah's command is an act of worship in and of itself. To serve another master is thus ultimately, in the Qur'an's own grammar, a corruption of both politics but also of faith. Your iman is affected if you do not recognize that hukum belongs to Allah alone. And when Western political theory speaks of sovereignty, sovereignty Bangla apne bolchilen shabhumukto. When Western political theory speaks of sovereignty, it precisely means this, that the highest authority that will answer to nothing but itself. There is no commander above it. There's no authority above this person. And Maududi simply asked the question that no one in colonized society was supposed to ask. Who actually holds that seat? And he answered with the kalima, La ilaha illallah. La ilaha illallah was never a private sentiment in the way in which religion has been shaped in Western society since the Enlightenment. It was a public statement of who my allegiance is in every area of my life, not just in my private life. Where did Maududi work all of this out most in the most explicit form? It wasn't not in fact in a political pamphlet, but in a work of Quranic semantics. In the early 1940s, he published a small and somewhat controversial book. The controversy I deal with in one of my published articles, whose Urdu title translates into English as 4 basic Quranic terms: Ilah, Rabb, Ibadah and Deen. And it's a study of those 4 terms. His argument was that over the centuries, these 4 words quietly shrank. Ilah had come to merely mean the object of one's salah, one's prayer. Rabb merely meant the creator of the universe, but not more than that. Ibadah had become ritual, in the same sense that Western religions think about rituals. And Deen merely became religion in the modern European sense, a private compartment of life. Sunday for the Christians, Friday for the Muslims. Now we can have debates about the historical accuracy of these claims, and I argue that to a certain extent there is a rhetorical force to framing it in the way that he did, but I don't think it's historically accurate of the Islamic tradition. But this is a separate discussion and debate. But Maududi went back to Arabic revelation and showed that each word was vastly larger than this narrow scope. Rabb in the Quran was not just the the creator, but he was actually the master, the provider, and crucially the lawgiver, the hakim. That is to say,
Rabb indicated that sovereignty belonged to Allah subhanahu wa ta'ala exclusively. Ibadah similarly includes obedience and service, but also it implies service in the public sphere. It implies the political meaning. And deen is not religion as understood after the Reformation and the Enlightenment. Religion was not something which is a private affair that people believe inwardly as a belief system, but does not have a role in the shaping of society and public affairs. Instead, it is a complete, comprehensive order under which a person lives. It is their law, their ultimate loyalty, their way of life. আমরা বলি বাংলায় সম্পূর্ণ জীবন বিধান. When those four words are understood, as Maududi would argue, in the Qur'an's demand, then it becomes clear that he is basically saying that the Qur'an demands of us to give our entire lives to the deen, not just a belief that there is a God. That belief translates into real life transformation of how we think of our role in society and how we should shape our society. Now, the standard scholarly objection that we hear in the seminar rooms from Princeton to Dhaka is that all of this understanding is a modern invention. Maududi brought something which is unprecedented. Muslims never talked about government in this way. They never talked about Allah as being hakim in the way that he does. In fact, the word hakimiyya doesn't even exist before the 19th century. And this is actually true in the sense of the way in which these scholars, the last part is true, that hakimiyya as a word is an invention of Muslims debating with the British colonists in the 19th century. But the notion that sorry, Bismillah. The notion that this is an exclusively modern reading is something that I have spent some time exploring and published in a short article. And the reality is, this objection doesn't really survive scrutiny. Any manual of usul al-fiqh from any era describes Allah as al-hakim. And so to make a masdar from this is necessarily to say that there is something that we can call hakimiyya. The only difference, I suppose, is that the tendency to create those sorts of masdars, a masdar, I don't know how to translate masdar in Bangla, but an abstract noun drawn from a noun like hakim is in the modern period very commonly done with a ya ta ending, ya and ta marbuta ending. So in Arabic, for democracy, ganatantra, we now say dimokratiyya. For various concepts, we add the ya and the ta, and it becomes the concept behind it. But the concept is implied in the word hakim itself. And the hakim is Allah subhanahu wa ta'ala. The shari' is Allah subhanahu wa ta'ala. And the expression that our dear brother and scholar Toha Tariq just mentioned, that the notion of the scholars also being hakim, this is actually recognized in a limited sense. There's a qualified sense in which a scholar can also be hakim, because the Prophet ﷺ in these books is also sometimes described as hakim, but he's a subordinate hakim. Because Allah subhanahu wa ta'ala says in the Quran, وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَىٰ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ, that the Prophet ﷺ, when he speaks as Prophet, he is also speaking, conveying Allah's message. So he's not an independent shari', and the ulama are not independent shari' either. But they do have a role of a certain kind, and I think this is nicely articulated by Ibn al-Qayyim when he describes them as al-muwaqqi'ina al-Rabbil alameen. They are signing on behalf of Allah subhanahu wa ta'ala. So you go to any classical manual of Islamic law, and you will recognize that
Allah subhanahu wa ta'ala is Hakim, universally acknowledged in our tradition. In any school, I suppose any Sunni school of any century, this will be true. Among the first questions it settles is, who is the Hakim? And the answer is unanimously Allah subhanahu wa ta'ala. The scholars do not make the law. The labor is to discover it, to uncover it. This is, of course, an area of debate when it comes to that which the Sharia is silent upon. I will not go into that here, but the scholars, as Ibn Taymiyyah points out, in the 7th century, they built, Ibn al-Qayyim and Ibn Kathir also, both students of Ibn Taymiyyah, carry forward this argument. And it's perhaps the first point at which there's a serious competitor to the Sharia in terms of thinking about authority, sovereign authority. And this comes in the form of the Mongols. The Mongol invasion and their overthrow of Baghdad and their instituting of the Sharia, but parallel alongside it, they instituted something called the Yasa, which was Genghis Khan's code, because he was their Sharia before they converted to Islam. And alhamdulillah, they converted to Islam subsequently. But Ibn Taymiyyah's critique of Mongol rule was grounded precisely in this principle. And go further back still, and the very first century of Islam, when we have the Khawarij claiming La hukma illa lillah. And this is now, unfortunately, the ulama as-sultan, the sort of, unfortunately, some corrupt ulama utilize this to attack Islamists, as has been happening in places like Al-Azhar, unfortunately. And this is not universally true of all Azhar scholars, but some scholars who are supported by the state have done this sort of advocacy to say that Islamists in our own time are basically the Khawarij. But notice how the authoritative Sahaba, the Khalifa at the time, how does he respond to the statement from the Khawarij, "Inil hukmu illa lillah"? Does anyone remember what Ali radiallahu anhu said in response to that? Kalimatu haqq. It's actually true. Inil hukmu illa lillah. No one can deny it because it's in the Quran. Urida biha batil. But it's being misused and abused for batil ends. And so, even in a context where there's a misunderstanding of how we translate kalimatu haqq, Allah subhanahu wa ta'ala's words. In another famous interaction that the Khawarij had with the Sahaba, because they debated the Sahaba, and in particular Ibn Abbas, and reportedly a third, maybe half of them came back to Islam, a proper understanding of Islam. Reportedly, I think this is narrated of Ibn Abbas or Ali radiallahu anhu, they brought a copy of a written Quran and they said to the Quran, "Speak, tell us what to do. Here we're taking hukm from Allah subhanahu wa ta'ala directly." And the Khawarij acknowledged immediately, it can't speak. And then he said, well, that means that you have to mediate that process. You are speaking. So when you say, "Inil hukmu illa lillah," then it's not that it's transparently obvious. We actually do have to have a certain degree of interpretation. But I want to emphasize mainly that 14 centuries ago, before any modern critic could say, this is all modern ideas, before modern ideas were even dreamt up by the Europeans, the tradition already held both things at once. The principle that Allah's command is true and unimpeachable, and that the weaponization of that principle against Muslim society is a corruption and is unacceptable. Whoever tells you Hakimiyya is foreign to the Islamic tradition has not read the Islamic tradition. But intellectual honesty also is necessary and requires the second half of this sentence, that something in Mawdudi rahmatullahi alayhi was indeed a new invention of a sort. In fact, a number of things. Firstly, he addressed the modern state, an institution with powers no sultan had ever even dreamed of. The census, the school, the railway, the broadcast apparatus, the media institutions, the court system that displaces the Sharia as a mechanism of implementing the new sovereign's commands. Pre-modern rulers would tax you
but the modern state proposes to form you from birth, to shape you through your life, and to even register how you die. The modern state is a leviathan. It's an absolutist entity from the beginning. And this is why, actually, as my colleague Humaira Iqtidar at King's College argues, Maududi actually realized that the comparator for Islam as a whole way of life wasn't Christianity, it was the modern state itself, as they conceived of it. This is why, alhamdulillah, there's a coming acknowledgement among scholars. It's been articulated already that Maududi was quite a original thinker and a groundbreaking, you could say, a post-colonial theorist of a sort. Second, the form. Maududi presented Islam as a nizam, a complete system able to stand on the same field as capitalism, communism, nationalism, and to contest them. That gave Muslims the confidence to think politically again, but it also carried a risk, which I'll come to. And third, the vocabulary of sovereignty itself was taken from the Western political sciences and turned back against it. Some call that contamination. And I think there's always a risk. But this is how human thought develops over time. And I call it the way in which scholars have always engaged other civilizations. Ghazali did this with Greek logic. Various scholars interacted with other civilizations and incorporated elements that they found acceptable, but also created limitations or boundaries which they considered other. One thing which is worth noting, which I haven't written down, is that it is important to note that Muslims, like great scholars like Maududi, when they make these interventions in these moments in our history, are doing something unprecedented because they are trying to articulate Islamic thought in a moment of Muslim weakness. When Ghazali is writing, the Muslims dominate in their region of the globe. When great scholars are writing in our history, when Abu Hanifa is writing, when Imam Bukhari is writing, Muslims are in power. But Maududi is writing in a moment of weakness. So the susceptibility to alien influence in a problematic way arguably is greater. And the risk of not being able to control our own narrative is also greater. How am I doing for time, Amar? Asha kori. Ami ki ekটু speed up korbo. Inshallah, cheshta kori. Here is the part that Maududi, part of Maududi his critics rarely quote because it ruins the caricature. If Allah alone is sovereign, who rules on earth? A priesthood? A clergy? Holding the keys to heaven? Maududi's answer is an emphatic no. Islam does not have a church. It doesn't have a clergy. His answer comes from Surah Al-Baqarah, Inni ja'ilun fil ardi khalifa. I am placing upon earth a khalifa or vice-regent or a delegate. And Maududi reads this as addressed not only to kings, not only to scholars, but also to the average believer. All of us are khalifa, khalifatullah fil ard. This is a bit of an innovation as well, and it's again an adoption of a value of popular sovereignty that Andrew March has so elegantly and I think persuasively written about, with my reservations that I've articulated in a review of his book. The whole community are trustees authorized to exercise this khilafah. Even the khalifa is just one of these khulafa. When Allah subhanahu wa ta'ala uses khalifa in the Quran, He's not using it in that political sense. He's one of the khulafa, and if he does something wrong, then we have the obligation as the rest of the community to do amr bil ma'ruf and nahi anil munkar. And this can happen against a shoirachar, as it happened in July 2024. But if the khalifa is behaving that way, we have to also express that this is unacceptable. How long should I try and complete in? 5 or 10 minutes? 10-15 minutes? Okay, inshallah, I will try to do that. Jazakumullah khairan. Follow or think about what this does to power. Power becomes first delegated, never owned. No one who is in power is ever the ultimate authority. Above them, وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٍ. There is always Allah subhanahu wa ta'ala.
And this is something that Noah Feldman, I think, articulates very nicely in his book, The Fall and Rise of the Islamic State. He says, this is something that the West never knew at the time. Islamic constitutionalism establishes the principle that, and this is with Abu Bakr radiallahu anhu, who says, I've been appointed upon you, but I'm not the best of you. I'm just one of you. It establishes the principle that no one is above the law, no one is above Allah subhanahu wa ta'ala. The West at that point only knew the Roman Empire, and the emperor was above the law according to their legal code. Because he's setting the legal code. They would say, if he's setting the law, how can he be tried by the law that he set himself? It doesn't make any sense. We don't have a law that we set. We have a law that we interpret as comes from Allah subhanahu wa ta'ala. We interpret it for our time, our place, as appropriate for our place. Secondly, there is no clerical class. There are ulama, but the ulama are not ma'soom. The ummah is ma'soom. The ijma' is ma'soom. And this is one of those instances where, this is largely theoretical, but I like the comment by Imam al-Dhahabi, who says, al-hujjatu fil ijma'. Where there is unanimity on questions, those are the things which are not questionable by any Muslim. But other areas, everything is open to debate. And thirdly, I want to talk about the word accountability. I'm translating this maybe loosely as amanat in Bangla. This is not possession. When a ruler is there, they do not possess power, they are entrusted with power. It's an amana in Arabic. A trust can be audited. A trust can be revoked. Trusteeship can be revoked. In the Western doctrine, popular sovereignty means the people's will is bound by nothing. This is largely theoretical, and there's a whole discussion about, sovereignty really belongs to the constituency, the constitution. So, or those with constituent power, which basically is usually people in the past, right? This is a struggle that we're dealing with ourselves right now. So in Mawdudi's doctrine, everyone, the ruler, the ruled alike, stands under the law that no one made. Ask yourself, which of these two is a better protection against tyranny? Ask yourself, in this country of all countries, which one have we lacked? Am I telling you that Mawdudi answered everything? Obviously not. Maulana Mawdudi, part of my article is to reflect on his critics, his constructive critics. And it is a mark of confidence. This is something which sometimes our movements need, because we can sacralize figures as well. It is a mark of strength and confidence, not weakness, that we can say so, that we can say Maulana Mawdudi was wrong on certain questions. Every one of us is wrong on certain questions. And Imam Malik famously said, "Kullun yu'khadhu min qawlihi wa yutrak." Everyone, you can take from what they say and you can leave from what they say. Illa sahibi hadha al-qabr. Imam Malik was from Medina. He said, except the person in this qabr, in this qabr. Rasul sallallahu alayhi wa sallam is the only person who everything he says we accept. So 2 questions from within our own house deserves to be heard. The first came from the ulama of great stature, Sayyid Abul Hasan Nadwi, among them. Has this reading of politics, has this reading of Maulana Mawdudi made politics the essence of deen? If the whole Quran is read through the lens of the state, and it was an important lens that was being ignored, because the ulama unfortunately had been disempowered and they couldn't find a way to really voice their political positions, and so they had retreated arguably to everything aside from politics. In that context, however, Mawdudi's intervention, then in this book in particular, some of these interventions are possible, are problematic. Is salah simply a training ground? Is dhikr a means of developing a political community rather than an end for itself? Is it rather the case that our politics is there to serve our salah? Is our politics is there to serve our dhikr?
And our politics should be there to facilitate our greater ibadah and our greater attachment to Allah subhanahu wa ta'ala. Not our ibadah and our dhikr there to create people who are able to sort of become politically successful. Which one is the means and which one is the end? Which one is the final goal? That's the question that Mawlana Abul Hasan Nadwi asked. And I think this worry is something that needs to be taken very seriously as well. This is a question that is internal to the Islamic movement, in my view. And the second, I will state myself, which is that Hakimiyya answers the question of who commands, but it does not by itself answer what is commanded or who interprets or how texts are weighed against those realities. And that is a slow, patient, humble labor of fiqh, of ijtihad, which has its tools, which essentially requires one to be a scholar. And being a scholar does not mean having a PhD or having Maulana before one's name, but it means having the capacities to read these properly. And also it requires shura, something which unfortunately has been abandoned often by our rulers, but also has been abandoned by the ulama oftentimes. Because the ulama have also, this is also an internal criticism that comes from love. As an alim myself, as someone who is trained in the, Nadwi system, I'm saying that the ulama need to have greater engagement in the public sphere to understand the needs of everyone, not just their own relatively small constituency of ulama and students. And so my judgment is that these critiques are refinements to the concept of Hakimiyya. They are in no way refutations of it, because everyone I've mentioned here, including Abul Hasan Nadwi, including the ulama classes, including Mufti Taqi Osmani and his father, Mufti Rafi Osmani, the most important scholars in the history of Deoband, among the most important scholars in the history of Deoband, all recognize the importance of, even if they might not always use the term of Hakimiyya. When you read Mufti Taqi Osmani and based on his father's tafsir, interpretation of the verse of istikhlaf on which Maulana Maududi builds the principle of Hakimiyya, وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ. That verse, they all read politically. They say it means they will have political authority in the land. The difference is that some groups have made the establishment of that political authority something central to what they are doing. It's fulfilling a fard kifaya in the ummah, especially when that fard kifaya is not being fulfilled. It's actually an obligation on everyone who can to try and fulfill these fard kifaya. And then some have dedicated themselves to reflecting on this theoretically, but do not have the capacity, meaning the ulama, they reflect on this theoretically, but they don't have the capacity to implement a lot of the time. Mufti Taqi Osmani is in Pakistan. It's technically an Islamic state, and he is has been an influential figure in the judicial history of that country. So in a sense, what I'm saying does not necessarily apply to someone like him. Now let me in turn speak directly and with respect to maybe people who do not agree with the concept of Hakimiyya at all. And if you're here, I welcome you, and I welcome this debate, inshallah. You may believe that rejecting Hakimiyya means being neutral. You're not bringing religious values into the neutral public sphere. And you may think that, being secular is to be neutral, and to be modern, and to be in line with modern science, modern knowledge, modern scholarship. And I want to suggest that the ground that you stand on is not neutral. It is instead a rival theology. And you don't need to take my word for it or Maulana Maududi's word for it. You can take this from the modern West's own theorists. Carl Schmitt famously observed, a major Nazi jurist, and hence very controversial. He famously observed that significant concepts in the modern theory of the state are actually secularized theological concepts. He argues that these are drawn straight from Christianity. And Hobbes names this centuries ago, where he describes the absolute state, which he advocated for, as a mortal god. A mortal god. So the sovereign nation state did not abolish the throne of ultimate authority.
it took its place. It created a God in the world, in the state itself. And in Bangladesh, we have lived under that sort of divinization of the sovereign. That mortal God has been governing us for half a century in Bangladesh. And the state is answerable to nothing above itself. Such a state that is answerable to nothing but itself has behaved exactly as you would expect a mortal God to behave. It stole elections, it created forced disappearances, and it created Ainaghar. And this is the julum that, when the command answers only to itself, can only result in this sort of julum. Against that, the practical meaning of Hakimiyya is startlingly simple, that no ruler is actually sovereign. Every ruler is a servant, bound by the law that that ruler did not write, and cannot amend to suit themselves. If you strip away the Arabic, you recognize this for what it really is: the deepest form of a constitutionalism that is grounded in 1400 years of commitment. So I put the question gently back, if you are questioning the value of Hakimiyya for us. If, without ever examining it, you dismiss the political vocabulary of your own civilization, while accepting without question the political vocabulary of the colonizer, who exactly is being uncritical? Rejecting Hakimiyya is not progress, it is regression to barbarism, arguably. It is a regression into colonialism, which we fought so strongly to get rid of in this country, but which we imported by maintaining its institutions, the institutions of the liberal colonial state. Which brings me home to July. In the summer of 2024, the young people of this campus and of university campuses up and down this country did something truly extraordinary. They refused a sovereign who answered to no one but herself. I will not pretend that they were reading Maulana Maududi, of course. This was the innate understanding of a popular mobilization that expressed Hakimiyya without knowing that that was what they were doing. No earthly power owns us. This was their moral understanding. This was the premise of Hakimiyya that lived within them. Every revolution then faces the same morning after question: in whose name will the new authority then be held? 1971 gave an answer, and we all watched that settlement decay into the very thing that for decades resulted in what we overthrew, inshallah. I want to include myself in that very honorable act, of course, but I was very far, so this is maybe too much of a claim. But the very thing that we all wanted to overthrow in July of 2024, that was actually, in some respects, the result of the 72 Constitution that Ustad Toha so eloquently spoke about. And my submission to you is that in this land, Hakimiyya is not the import. It sits organically with our history, from the earliest Muslims of this delta in 1204 to the ulama and ordinary faithful who never surrendered to this deen. So many of the madrasa students who died in this July 24 revolution, and of course in 2013 who were killed en masse, alongside as your partners within the student movement. With our present, walk past any masjid in this city at Fajr, and with the natural devotion of our people who have never needed convincing that Allah's claim comes first, we recognize that this is not something that needed to be imposed. It came naturally, organically from our communities. What is asked of this generation, however, is not nostalgia, it is construction, to reimagine our organic roots in a modern institutional form, constitutionally serious, economically credible, intellectually rigorous, and spiritually honest. The Quran
says, as I mentioned a short while ago, وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَنَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ. That Allah subhanahu wa ta'ala has promised those who have iman and who act with amal salih, that we will give you that power. But then the end of that verse is يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا. This has to be an ongoing process. If you want to succeed, you need to continue to do that ibadah and avoid that shirk that is inherent in creating a sovereign aside from Allah subhanahu wa ta'ala. The condition is that iman and amal salih is necessary, and istikhlaf is the consequence. Istikhlaf is promised to the competent, to competence, to excellence, to ihsan in the engineering, to ihsan in Dhaka University just as much as it requires ihsan in the masjid. And our intention in all of it, the only intention that makes any of it worth doing, is to please Allah subhanahu wa ta'ala. Not to win a campus, as you so successfully did, not to win an election, as we have had pathways towards realizing in a way that we never have in our history, not even to win arguments. It's to please Allah subhanahu wa ta'ala. So let me end this. This is my last remarks. Let me end this with where I began. In 1948, a young man stood on this campus and demanded that the state hear the language of its people. And in 2024, a younger generation stood on this campus and refused a state that recognized nothing but its own right to dominate everyone. Between these two moments runs a single thread, and it is the oldest teaching of our deen with respect to the question of power. Hukm belongs to Allah subhanahu wa ta'ala alone. And whatever authority human beings hold, they hold as an amanat, a trust that is held under him, owed to one another, and one day accounted for in the dunya first, but most certainly in the akhirah. We ask Allah subhanahu wa ta'ala to make us worthy of that trust, inshallah. وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. ধন্যবাদ আমাদের আজকের প্রধান অতিথি এবং প্রধান কিনোট স্পিকার ওস্তাদ উসামা আল আজমিকে হাকিমিয়াতের উপর জ্ঞান গর্ভ আলোচনা করার জন্য। ওস্তাদ আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন যে হাকিমিয়াত এটা নতুন কোনো ইনভেনশন না, বরং আমাদের ক্লাসিক্যাল ট্রেডিশনের মধ্যেই এর রুট আছে। পাশাপাশি ওস্তাদ 24-এর গণ অভ্যুত্থান এর সাথেও এই হাকিমিয়াতের যে সম্পর্ক সেটা খোঁজার চেষ্টা করেছেন, এবং তিনি দেখানোর চেষ্টা করেছেন কীভাবে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে এই অঞ্চলের যেই লড়াই ছিল সেই লড়াইয়ের সাথেও এই প্রশ্ন ইনিল হুকম ইল্লা লিল্লাহ, কে শাসন করবে, এই অধিকার কার, এই প্রশ্ন কত অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ওস্তাদকে শুকরিয়া জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আলোচনার জন্য। এই পর্যায়ে আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই পর্যায়ে আজকের সেমিনারে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মোহতারাম সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত এডিএস মহিউদ্দিন খান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু মূল আলোচনা শেষ হয়ে গেছে এবং আসরের নামাজ সন্নিকটে, আমি সংক্ষেপে একটা পয়েন্টের কথা বলে শেষ করব। এটা খুবই ইন্টারেস্টিং যে মাওলানা মওদুদীকে নিয়ে যে আলোচনা বর্তমান সময় হচ্ছে, এই আলোচনায় আমরা যদি লক্ষ্য করি যারা সমালোচনা করছেন তারা কন্টিনামের দুই প্রান্তে অবস্থান করেন। এপিস্টেমোলজিক্যালি তারা আলাদা, প্র্যাকটিসের দিক থেকে আলাদা, বিশ্বাসগত দিক থেকে আলাদা, কিন্তু তাদের সমালোচনার গ্রাউন্ড প্রায় সিমিলার। এটা আমি এই কারণে বলছি যে মাওলানার চিন্তা যে এই সমাজে এখন পর্যন্ত রেলিভেন্ট, অবশ্যই পর্যবেক্ষণের সাথেই। তো এই রেলিভেন্সিটা আসলে সবাইকে ভাবাচ্ছে এবং আমার কাছে মনে হয়েছে সবচেয়ে কম ভাবছি আমরা নিজেরা। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো
ছাত্র শিবিরের এই আয়োজন আল্লামা মওদুদীকে নিয়ে এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।